বিকেলে সবকিছু গোছগাছ করে বডিগার্ডদের সাথে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হলো শ্রাবণ। গাড়িতে উঠে এয়ারপোর্টে যাওয়ার আগে শ্রাবণ ড্রাইভারকে বলল, আগে বৃষ্টির বাসায় চলো, তারপর এয়ারপোর্টে যাব। কিন্তু স্যার, এখন ম্যাডামের ওখানে গেলে তো আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে দেরি হয়ে যাবে। আমি যেটা বললাম সেটা করো। আমাদের হাতে এখনো 1 ঘন্টা সময় আছে। আমি বৃষ্টিকে একবার না দেখে লন্ডন যেতে পারবো না। শ্রাবণের কথা শুনে কেউ আর কিছু বলার সাহস পেল না। আধ ঘন্টার জায়গায় 20 মিনিটের মধ্যে দ্রুত গাড়ি চালিয়ে বৃষ্টির বাসার সামনে এসে থামলো শ্রাবণের গাড়ি। সবাইকে গাড়িতে থাকতে বলে শ্রাবণ একাই চলে গেল বৃষ্টির বাসায়। বাসার সামনে গিয়ে দেখলো দরজা খোলাই আছে। শ্রাবণ আর এক মুহূর্ত দেরি না করে বৃষ্টি বৃষ্টি করে ডাকতে ডাকতে ভিতরে চলে গেল। শ্রাবণকে দেখে স্নেহা এগিয়ে এসে বলল, ভাইয়া আপনি এখন এখানে? আর বৃষ্টিকে এভাবে ডাকছেন কেন? কি হয়েছে ভাইয়া? ভাবি, আমি এখন লন্ডন চলে যাচ্ছি, 3 দিন পর ফিরবো। বৃষ্টি কোথায়? ওকে দেখে না গেলে যে আমার দম বন্ধ হয়ে আসবে। বৃষ্টি কোথায় ভাবি? ভাইয়া ও ছাদে আছে, একটু আগেই ছাদে গেছে। স্নেহার বলতে দেরি, কিন্তু শ্রাবণের যেতে দেরি হলো না। দৌড়ে ছাদে চলে গেল শ্রাবণ। শ্রাবণ ছাদে চলে গেলে স্নেহা মনে মনে বলল, শ্রাবণ ভাইয়া সত্যি চাঁদনিকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু ওনার এই ভালোবাসাটা রাসেল আর চাঁদনি বুঝতে পারছে না। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল স্নেহা। শ্রাবণ ছাদে গিয়ে দেখে বৃষ্টি ছাদের এক কোণায় চেয়ারে বসে বই পড়ছে। শ্রাবণকে দেখেই বই রেখে উঠে দাঁড়ালো বৃষ্টি। তারপর শ্রাবণকে কিছু বলবে, তার আগেই শ্রাবণ দ্রুত গিয়ে বৃষ্টিকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় বৃষ্টি কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি। শ্রাবণ কিছুক্ষণ এভাবে বৃষ্টিকে জড়িয়ে ধরে রেখে ছেড়ে দিল। তারপর বৃষ্টির দুগালে হাত দিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলল, আমি এখন লন্ডন চলে যাচ্ছি জান। তোমায় শেষবারের মতো না দেখে গেলে হয়তো দম বন্ধ হয়ে মরেই যেতাম। আমি চলে যাচ্ছি জান, তুমি সাবধানে থেকো আর নিজের যত্ন নিও। আমি ওইখানে পৌঁছে তোমায় কল করব। কথাগুলো বলে বৃষ্টিকে শেষবারের মতো জড়িয়ে ধরে কপালে আরেকটা চুমু দিয়ে চলে গেল শ্রাবণ। আর বৃষ্টি সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। বৃষ্টির কাছে কেন যেন মনে হচ্ছে ও যেন এতক্ষণ কোনো স্বপ্ন দেখছিল। শ্রাবণ এয়ারপোর্ট পৌঁছে ওর ছোট আব্বু মাহাবুরের থেকে বিদায় নিয়ে বডিগার্ডদের নিয়ে ফ্লাইটে উঠে লন্ডনের উদ্দেশ্যে রওনা হলো। শ্রাবণ চলে যেতেই মাহাবুর নিজের ফোন বের করে কাকে যেন ফোন করলো। হ্যালো মাহিব, কাজ হয়ে গেছে। আমাদের শত্রু শ্রাবণ লন্ডনের উদ্দেশ্যে চলে গেছে। ওয়াও ড্যাড, ইউ আর এ জিনিয়াস। এখন শ্রাবণকে মারা আমার জন্য একদম সহজ হয়ে যাবে। আমি এখনই লন্ডনে আমার লোকদের ফোন করে বলে দিচ্ছি, শ্রাবণ ওখানে পৌঁছানোর সাথে সাথে ওকে শ্যুট করবে। রিল্যাক্স মাহিব, রিল্যাক্স। সবসময় ঠান্ডা মাথায় কাজ করতে শেখো। তোমাকে কতবার বলেছি আমি যে কখনোই কোনো কাজে তাড়াহুড়ো করবে না। আমি শ্রাবণকে মারার জন্য ওকে লন্ডন পাঠাইনি। হোয়াট? কি বলছো তুমি ড্যাড? ওকে মারার জন্য পাঠাওনি মানে? তাহলে ওকে কেন পাঠিয়েছো? আমি শ্রাবণকে লন্ডনে পাঠিয়েছি দুটো কারণে। এক, শ্রাবণ যে ডিলটা করতে গেছে লন্ডনে, ওটা অনেক বড় একটা ডিল। এই ডিলটা ফাইনাল করতে পারলে আমাদের 10 কোটি টাকা লাভ হবে। আর তুই, শ্রাবণ লন্ডন থেকে ফিরে আসার আগে ওর জান পাখি, ওর ভালোবাসা ওই মেয়েটাকে পথ থেকে সরিয়ে দিব আমরা। শ্রাবণ দেশে ফিরে ওর জান পাখির লাশ দেখে সহ্য করতে পারবে না, পাগল হয়ে যাবে। আর সেই সুযোগে ওর থেকে সব কিছু কেড়ে নেব আমরা। আর তখন ওকে হত্যা করাও আমাদের জন্য সহজ হয়ে যাবে। মাহাবুরের কথা শুনে ওর ছেলে মাহিব জোরে শব্দ করে হেসে দিয়ে বলল, ওহ ড্যাড, তোমার কি বুদ্ধি! তোমার বুদ্ধির তারিফ না করে আমি পারছি না। তোমার বুদ্ধির তো স্বয়ং হিটলারও হার মেনে যাবে ড্যাড। হয়েছে হয়েছে, তোমার আর গুণগান গাইতে হবে না আমার। তুমি থাকো, আমি বাসে আসছি। বাকি কথা
কল্পনার জগৎ থেকে ফিরে আসলো মাহিব। তারপর বলল, তুমি আমায় কিছু বলেছিলে ড্যাড? কিছু বলছিলাম মানে এতক্ষণে কোনো কথা শোনোনি তুমি? সরি ড্যাড, আমি খেয়াল করিনি। কি বলবে বলো? এই নাও ওই মেয়েটার ছবি। এটাই শ্রাবণের প্রাণ ভোমরা। তোমার লোকদের কাছে ছবিটি পাঠিয়ে দাও আর বলো আজকেই মেয়েটিকে শেষ করে দিতে। মাহাবুরের কথা শুনে মাহাবুরের হাত থেকে ছবিটা হাতে নেয় মাহিব। তারপর ছবিটার দিকে তাকিয়ে ছবিতে বৃষ্টিকে দেখে রাগে চিৎকার করে বলে উঠে, এই মেয়েটির গায়ে কেউ ফুলের টোকা দিতে চাইলেও তাকে শেষ করে ফেলবো আমি। মাহিবের এমন আচরণে অবাক হয়ে মাহাবুর বলে, হঠাৎ তোমার কি হলো মাহিব? তুমি এসব কি বলছো? এই মেয়েটিকে মারার জন্যই তো আমাদের এত প্ল্যান। এখন প্ল্যান চেঞ্জ করো ড্যাড, বিকজ আই লাভ হার। হোয়াট? তুমি এসব কি বলছো মাহিব? পাগল হয়েছে নাকি? আর তুমি ওকে কোথায় দেখলে যে ওকে ভালোবাসো তুমি? মাহাবুরের কথা শুনে মাহিব বলতে শুরু করলো, আজকে সকালে দেখেছি ড্যাড, যখন আমি না জেনে ওকে মারার জন্য আমার লোকদের সাথে কথা বলতে যাচ্ছিলাম তখন। আর দেখা মাত্রই আমি ওকে ভালোবেসে ফেলেছি ড্যাড। আমার চাই ওকে। মাহিব, পাগলামি বন্ধ করো। আমাদের এতদিনের প্ল্যান সাকসেসফুল করতে হলে ওই মেয়েটিকে মারতেই হবে। সে কথা চিন্তাও করবি না ড্যাড, তাহলে তোমার সব প্ল্যানে আমি জল ঢেলে দেব। আমার এই মেয়েটিকে চাই চাই। মাহিবের কথা শুনে চুপ করে কি যেন চিন্তা করলো মাহাবুর। তারপর বলল, আচ্ছা, তাই যদি হয় তাহলে আমি আমার লোকেদের বলে মেয়েটিকে তুলে নিয়ে আসবো। এখন শ্রাবণ দেশে নেই, তাই এটাই সুযোগ। তারপর না হয় তুমি তোমার ইচ্ছা পূরণ করে ওকে নিজের হাতে মেরে ফেলো। মাহাবুরের কথা শুনে রাগে আগুন হয়ে গেল মাহিব। তারপর তাতে দাঁত চেপে বলল, তুমি হয়তো আমার কথা শুনতে পাওনি ড্যাড, আমি ওকে ভালোবেসে ফেলেছি। ওকে আমি সারা জীবনের জন্য চাই, একদিন বা এক রাতের জন্য নয়। আমি ওকে বিয়ে করতে চাই ড্যাড। মাহিব, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? শ্রাবণের কানে যদি ভুল করেও এই কথাটা যায়, তুমি যেখানেই থাকো তোমাকে খুঁজে বের করে নির্মমভাবে খুন করবে ও। তোমাকে আমি বহুবার বলেছি মাহিব যে এই মেয়েটা শ্রাবণের প্রাণ ভোমরা। ওর দিকে নজর দিয়েও শ্রাবণ চোখ তুলে নেয়, আর তুমি কি না। রিল্যাক্স ড্যাড, রিল্যাক্স। সেটা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। ওই শ্রাবণের কাছ থেকে ওর প্রাণভ্রমরাকে কী করে নিতে হয় তা আমি দেখাবো তোমায়। তুমি শুধু পুত্রবধূ বরণের জন্য রেডি থাকো ড্যাড। কথাগুলো বলে বৃষ্টির ছবিতে কিস করে ছবিটা হাতে নিয়ে মাহাবুরকে পাশ কাটিয়ে চলে গেল মাহিব। মাহাবুরের যেমন হচ্ছে নিজের ছেলের উপর রাগ, তেমনি ভয়ও হচ্ছে। কারণ ও ভালো করেই জানে শ্রাবণ জানতে পারলে মাহিবকে কি করতে পারে, সাথে ওর সব প্ল্যানও ধুলোয় মিশে যাবে। কলেজ ছুটির পর বৃষ্টি আর বর্ষা গিয়ে একটা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নিয়ে একটা নিরিবিলি জায়গায় বসে খেতে খেতে গল্প করতে লাগলো। কিরে বৃষ্টি, আজকে রাসেল ভাইয়া আসবে না তোকে নিতে? না, আমি ভাইয়াকে নিষেধ করেছি আসতে। আমি একাই চলে যাব বাসায়। ও, তা তোর ফোন কোথায় রে বৃষ্টি? আসার পর থেকে একবারও তোকে ফোন হাতে দেখলাম না। ফোন বাসায় বসা। আমি ফোনটাকে বন্ধ করে বালিশের নিচে রেখেছি, নইলে ওই সাইকোটা ফোন করতে করতে মাথা খেয়ে ফেলতো। জাস্ট অসহ্যকর। এটা কিন্তু তুই ঠিক করিসনি বৃষ্টি। শ্রাবণ ভাইয়া কেমন রাগে তা তো তুই ভালো করেই জানিস। বিদেশ থেকে ফিরে রাগের বসে আবার তোর সাথে কিছু করে না বসে। আচ্ছা, আমি কি তোর সাথে এইসব কথা বলার জন্য এখানে বসে আছি বর্ষা? তোকে কতবার বলেছি ওই সন্ত্রাসীটার কথা আমার সামনে বলবি না তুই, না হলে আমি কিন্তু এক্ষুনি চলে যাব। সরি রে, আর বলবো না, প্রমিস। এখন বল, সকালে কলেজে আসতে তো দেরি হলো কেন? কার সাথে যেন ঝামেলা হয়েছিল বলছিলি না? আর বলিস না বর্ষা, সকালে আমি 9:30টার মাঝে বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু রিক্সা পাচ্ছিলাম না বলে হেঁটে হেঁটেই আসছিলাম। হঠাৎ রাস্তায় দেখি একটা ইয়াং লোক ফোন টিপতে টিপতে চোখে সানগ্লাস পরে রাস্তায় হাঁটছিল। ওই ব্যাটার ফোনের মাঝে এতটাই ডুবেছিল যে তার সামনে যে বড় একটা ম্যানহোলের ঢাকনা খোলা ছিল সে সেটা খেয়াল করেনি। আমি দেখা মাত্রই দৌড়ে গিয়ে ওনাকে হাত ধরে
সব বলে দিল। শুধু বর্ষার বলা কথাগুলো বলল না, সব কথা শুনে রাগে যেন মাথায় আগুন ধরে গেল শ্রাবণের। শ্রাবণকে দেখে মনে হচ্ছে বৃষ্টিকে এখন সামনে পেলে হয়তো চিবিয়ে খেয়ে ফেলতো ওকে। শ্রাবণ ওর বডিগার্ডদের ডেকে বলল, আজকে সন্ধ্যার পর ডিল ফাইনাল করব আমি, আর কাল সকালের মধ্যে দেশে ফিরবো, তোমরা গিয়ে সব ব্যবস্থা করো। শ্রাবণের কথা শুনে শ্রাবণের বডিগার্ড সৌরভ বলে উঠল, কিন্তু স্যার আমাদের তো আগামী পরশু ফেরার কথা ঢাকায়, তাহলে রাতেই। আমি যা বললাম সেটা করো, বেশি কথা বলা একদম পছন্দ করি না আমি। শ্রাবণের ঝাড়ি শুনে আর কিছু বলার সাহস হলো না বডিগার্ডদের। ওরা বেরিয়ে চলে গেল। আর শ্রাবণ তাতে দাঁত চেপে বলতে লাগলো, তোর সাহস হয় কি করে বৃষ্টি অন্য ছেলের হাত ধরার, তার সাথে এত কথা বলার? তোর সাহস হয় কি করে আমার সাথে কথা বলবি না বলে ফোন বন্ধ রাখার? তোকে আমি বলছিলাম, তোকে আমি মুক্ত করে দিয়েছি, কিন্তু কোনো ছেলের ধারে কাছেও না যেতে। কথা বলা তো দূরের কথা, আর তুই কিনা আমাকে সাইকো বলছিস আর অন্য পুরুষের জন্য চিন্তা করছিস। এবার বুঝবি তুই বৃষ্টি সাইকো কাকে বলে। এতদিন তুই শুধু আমার ভালোবাসা দেখেছিস, কিন্তু এবার আমার সাইকো রূপটা দেখবি তুই। আমি ভয়ঙ্কর হলে কতটা ভয়ঙ্কর হতে পারি হারে হারে বুঝবি তুই। কথাগুলো বলেই হাতের কাছের একটা দামি শোপিস আছড়ে ভেঙে ফেললো শ্রাবণ। তারপর রাগের কারণে থরথর করে কাঁপতে লাগলো। এদিকে বৃষ্টি বাসায় ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বই হাতে ছাদে চলে গেল। এই সময়টা ছাদে বই পড়ে কাটাতে ভালো লাগে ওর, কিন্তু এখন কিছুতেই ভালো লাগছে না। বৃষ্টির কেন জানি বারবার মনে হচ্ছে বর্ষার কথা যদি সত্যি হয়, তাহলে তো ওই লোকটাকে শ্রাবণে একদম জানেই মেরে ফেলবে। এসব কথা চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছে বৃষ্টি। পড়াশোনাতেও মন বসাতে পারছে না, আর এর ফলস্বরূপ শ্রাবণের প্রতি আরও বেশি ঘৃণা তৈরি হচ্ছে ওরই মনে। অন্যদিকে মাহাবুর মাহিব চলে যাওয়ার পর একা একা বসে পুরনো সব স্মৃতিগুলোকে কথা বলার মতো কেউ ছিল না। অতটুকু বাচ্চা ছেলে মায়ের শোকে সবসময় চুপচাপ থাকতো। তৌহিদ আর মাহাবুর ভালোবাসলেও শ্রাবণকে সময় দিতে পারতো না বিজনেসের জন্য। তারপর শ্রাবণ ধীরে ধীরে হয়ে ওঠে বদরাগী ও খিটখিটে মেজাজের। শ্রাবণ যখন পড়াশোনা শেষ করে তখনই ওর বাবা তৌহিদ ঠিক করে ওর যাবতীয় স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি তৌহিদের নামে লিখে দিবে। আর শ্রাবণের যদি কখনো কিছু হয়েও যায় তাহলে ওর সব সম্পত্তি সব অনাথ আশ্রমে আর গরিবদের দেওয়া হবে। কারণ তৌহিদ মাহাবুরকে সন্দেহ করতে শুরু করে। বিষয়টা মাহাবুর বুঝতে পেরে তৌহিদের গাড়ির ব্রেক ফেল করে রেখে দেয়। আর সেদিনই রোড অ্যাক্সিডেন্টে মারা যান শ্রাবণের বাবা তৌহিদ। তখন থেকে বাবার বিজনেসের পাশাপাশি ঢাকার ডন হয়ে ওঠে শ্রাবণ।
মাহাবুর অনেক চক্রান্ত করে শ্রাবণকে মেরে ফেলার জন্য, কিন্তু পরে জানতে পারে শ্রাবণের বাবা মারা যাওয়ার আগে গোপনে উইল করে দিয়ে গেছে শ্রাবণের নামে সবকিছু। আর সেই উইলে লেখা আছে শ্রাবণের যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট বা অপমৃত্যু হয় তাহলে শ্রাবণের পুরো সম্পত্তি চলে যাবে গরিব মানুষদের মাঝে, আর যদি শ্রাবণের স্বাভাবিক মৃত্যু হয় তাহলে সম্পত্তি পাবে শ্রাবণের বউ বা আপনজনেরা। এই খবরটা মাহাবুর অনেক পরে জানতে পারে, আর জানার পর থেকেই মাহাবুর শ্রাবণকে মারার প্ল্যান চেঞ্জ করে বৃষ্টিকে মারার জন্য উঠে পড়ে লাগে, কারণ বৃষ্টিকে মারলেই শ্রাবণ ধুকে ধুকে মরবে। এরই মাঝে বিদেশে বিজনেস করতে গিয়ে গোপনে লিমা নামের একটি মেয়েকে বিয়ে করে মাহাবুর, কিন্তু লিমা মাহাবুরকে অনেক ভালো জানে, আর মাহাবুরও লিমার সামনে ভালো সেজে থাকার অভিনয় করে, কিন্তু লিমাকে দেশে আসতে দেয় না আর নিজের পরিচয়ও কাউকে বলতে নিষেধ করে। মাহাবুর আর লিমার একমাত্র ছেলে মাহিব, ছেলেও হয়েছে বাবার মতো লোভী আর বদমেজাজি একটা কিপটা শয়তান। তাই মাহাবুর নিজের ছেলেকেও প্ল্যানে সামিল করে, তবে লিমা এসবের কিছুই জানে না। এতক্ষণ ধরে এসব কথা বসে বসে চিন্তা করছে মাহাবুর, তারপর ভাবছে মাহিব তো বৃষ্টিকে ভালোবেসে ফেলেছে, এখন সব পরিকল্পনা শেষ হয়ে যাচ্ছে ওর। এখন কি করে শ্রাবণকে শেষ করা যায় সেই ফন্দি আটতে হবে ওকে, সাথে মাহিবকেও বোঝাতে হবে সব। রাত 9:30। শ্রাবণ লন্ডনের ডিলটা ফাইনাল করে বডিগার্ডদের নিয়ে এয়ারপোর্টে চলে এসেছে দেশে ফেরার জন্যে। শ্রাবণ বারবার কল করছে বৃষ্টির নাম্বারে, কিন্তু সবসময় মতো বৃষ্টির নাম্বারটা বন্ধই দেখাচ্ছে। রাত 10টার মাঝে ফ্লাইটে উঠে পড়ল শ্রাবণ। রাগে শ্রাবণের মাথায় যেন আগুন উঠে আছে। বৃষ্টিকে এত করে বলে আসার পরও ও কী করে পারলো ফোনটা বন্ধ রাখতে, কী করে পারলো অন্য ছেলের সাথে কথা বলতে, কী করে পারলো শ্রাবণকে ঘৃণা করে সাইকি বলে ডাকতে। শ্রাবণ শুধু পারছে না উড়ে 2 মিনিটের মাঝে বৃষ্টির কাছে চলে আসতে, নইলে সে কখনই চলে আসতো। এদিকে বৃষ্টির ছবি হাতে নিয়ে শুয়ে আছে মাহিব, আর একা একাই ছবির সাথে সে কথা বলছে। তোমায় আগে কেন দেখিনি সোনা? কেন আসুনি আমার জীবনে? আজকে সকালে ম্যান হলে যদি আমি না পড়তে যেতাম তাহলে হয়তো ভুল করে তোমায় ক্ষতি করে ফেলতাম আমি। তোমাকে যে আমার চাই চাঁদনি, তোমার রূপটা যে ওই আকাশের চাঁদকেও হার মানায়। তোমার জীবন থেকে আমি সরিয়ে দেব শ্রাবণ নামের ওই শত্রুকে, আর তোমাকে নিজের করে নেব আমি। প্রথম দেখাতে যে এতটা ভালোবেসে ফেলবো তোমায় আমি কখনো বুঝিনি। তোমাকে তো আমার চাই চাঁদনি, চাই আমার জীবনের প্রতিটা রাতকে রঙিন করতে চাই তোমায়, আমার জীবনের প্রতিটা মুহূর্তকে আলোকিত করতে চাই তোমায় আমি। সেটা যে কোনো কিছুর মূল্যেই হোক না কেন। আমি কালকেই যাব তোমার কলেজে আর প্রপোজ করব তোমায় আমি। আই লাভ ইউ চাঁদনি। কথাগুলো বলেই বৃষ্টির ছবিতে চুমু এঁকে দিল মাহিব, তারপর ছবিটাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকালে স্নেহার ডাকে ঘুম ভাঙল বৃষ্টির। বৃষ্টি আড়মোড়া ভেঙে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে নাস্তা করতে চলে গেল বৃষ্টি, কিন্তু বাসায় আজকে রাসেল নাই। তাই বৃষ্টি স্নেহাকে জিজ্ঞেস করলো, ভাবি ভাইয়াকে দেখছি না যে, ভাইয়া কোথায়? তোমার ভাইয়ার অফিসে নাকি জরুরি কাজ ছিল, তাই সে সেখানে গেছে। যাওয়ার সময় বলে গেছে তোমায় সাবধানে কলেজে যেতে। ও আচ্ছা। চাঁদনি, তোমাকে আমি কিছু কথা বলতে চাই, তবে কথাগুলো তোমার ভাবি নয়, বড় বোন হিসাবে বলতে চাই তোমায়। স্নেহার কথা শুনে অবাক হয়ে স্নেহার দিকে তাকিয়ে বৃষ্টি বলল, কি এমন কথা ভাবি যে তুমি এভাবে বলছো? বলো, আমি অবশ্যই শুনবো। বৃষ্টি, আমি জানি তুমি আর রাসেল শ্রাবণ ভাইকে সহ্য করতে পারো না, ঘৃণা করো তাকে। সেটারও অবশ্য যথেষ্ট কারণ আছে, কিন্তু একটা কথা মনে রেখো চাঁদনি, তোমার আর শ্রাবণ ভাইয়ের বিয়েটা যেভাবেই হয়ে থাকুক না কেন, শ্রাবণ ভাইয়া তোমার স্বামী আর তুমি তার স্ত্রী। আর ইসলামে মেয়েদের বিয়ে একবারই হয়। স্বামী হলো একজন মেয়ে মাথার তাজের মতন। যে মেয়ে স্বামীর হারায় একমাত্র সেই বোঝে সমাজের স্বামী ছাড়া জীবনযাপন করা কতটা কষ্টের। আর শ্রাবণ ভাইয়াকে দেখে তার কথা শুনে আমি যতটা বুঝেছি, শ্রাবণ ভাইয়া তোমায় পাগলের মতো ভালোবাসেন। হয়তো তার ভালোবাসা প্রকাশের ধরনটা অন্যরকম, কিন্তু তাই বলে এটা ভেবো না সে তোমায় নিয়ে খেলছে। সবার ভালোবাসা একরকম হয় না চাঁদনি। আর ভালোবাসাকে রাগ বা মাথার বুদ্ধি দিয়ে নয়, নিজের হৃদয় দিয়ে অনুভব করতে হয়। একবার শ্রাবণ ভাইয়ের ভালোবাসাটা হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করো, তাহলে অবশ্যই বুঝবে। আর একটা কথা চাঁদনি, আমাদের আপন মানুষেরা যে সবসময় আমাদের ভালোই করে তা কিন্তু নয়। কখনো কখনো আমাদের আপন মানুষেরাও আমাদের ভালো করতে গিয়ে জীবনের সবচাইতে বড় ক্ষতিটাই করে বসে। তাই সবসময় উন্নত দেখানো জিনিসটাকে বিশ্বাস করতে নেই।
নিজেকেও নিজের ভালো মন্দ বুঝে নিতে হয়। তুমি এখন যথেষ্ট বড় হয়েছো চাঁদনি, নিজের ভালো মন্দও বুঝতে শিখেছো। তাই আশা করি এই চাইতে ভেঙে বলার প্রয়োজন হবে না তোমায়। বুদ্ধি বা রাগ দিয়ে নয়, মাঝে মাঝে নিজের মনকেও কাজে লাগাও, হৃদয় দিয়ে অনুভব করতে শেখো। কথাগুলো এক নাগারে বলে টেবিল ছেড়ে উঠে চলে গেল স্নেহা। আর বৃষ্টি স্নেহার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল স্নেহার দিকে, আর বুঝতে চেষ্টা করলো স্নেহা ওকে ঠিক কী বোঝাতে চাইছে। নানান রকমের চিন্তা মাথায় নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলো বৃষ্টি। কলেজে পৌঁছে গেটের কাছ থেকে রিক্সা থেকে নেমেই দেখলো বর্ষা দাঁড়িয়ে আছে বৃষ্টির অপেক্ষায়। বৃষ্টি বর্ষার কাছে এগিয়ে গিয়ে বলল, কিরে, আজকে গেটের বাইরে দাঁড়িয়ে আছিস যে? ভেতরেই ছিলাম, কিন্তু তোকে দেখলাম রিক্সা করে আসতে, তাই এখানে এসে দাঁড়ালাম তোকে সাথে নিয়ে যেতে। কথাগুলো বলেই দুজনে হাত ধরে কলেজের ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। আর তখনই পিছন থেকে একজন অচেনা ছেলে ডেকে বলল, এক্সকিউজ মি ম্যাম। ছেলেটার কথা শুনে ঘুরে দাঁড়ালো বৃষ্টি আর বর্ষা। তারপর বর্ষা বলল, ইয়েস। ম্যাম, আমি আসলে ঢাকায় নতুন, তাই এই ঠিকানাটা খুঁজে পাচ্ছি না। আপনারা কি একটু বলতে পারেন এই ঠিকানাটার বাসাটা ঠিক কোথায়? ছেলেটার কথা শুনে ছেলেটার হাত থেকে কাগজে লেখা ঠিকানাটা হাতে নিল বর্ষা। তারপর ভালো করে দেখে বলল, সরি ভাইয়া, আমি তো এই ঠিকানাটা ঠিক চিনতে পারছি না। বৃষ্টি, তুই দেখ তো চিনিস কিনা। বর্ষার কথা শুনে বর্ষার হাত থেকে কাগজটা নিয়ে বৃষ্টি দেখে বলল, হ্যাঁ, এই ঠিকানাটা তো আমি চিনি। আপনি এখান থেকে সোজা গিয়ে তারপর হাতের বাম দিকে একটা রাস্তা পাবেন। সেই রাস্তা ধরে একটু এগিয়ে যেতেই হাতের ডান পাশে একটা গলি আর বাম পাশে একটা বড় দোকান পড়বে। সেই দোকানে গিয়ে এই ঠিকানার কথা জিজ্ঞেস করলেই কেউ না কেউ বলে দিবে। আপনি সোজা চলে যান ভাইয়া। বৃষ্টির কথা শুনে ছেলেটা বৃষ্টির হাত থেকে কাগজটা নিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আপনি না বলে দিলে হয়তো আরও কত সময় ধরে ঘুরে বেড়াতে হতো আমায়। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আর একটা কথা, আপনার আচরণ আর কথার মতো আপনাকে দেখতে আরও বেশি কিউট ও সুন্দর। কথাটা বলেই মুচকি হেসে কাগজটা নিয়ে চলে গেল ছেলেটা। আর বৃষ্টিও ছেলেটার কথা শুনে হেসে দিল। আর তখনই বৃষ্টিকে হাতের কনুই দিয়ে গুঁতো মারল বর্ষা। গুঁতো খেয়ে বৃষ্টি বর্ষার দিকে তাকালো আর দেখলো বর্ষা ওকে সামনের দিকে তাকাতে ইশারা করছে। বৃষ্টি বর্ষার ইশারা মতো সামনে তাকাতেই ভয় গলা শুকিয়ে গেল ওর, কারণ সামনে গাড়ি নিয়ে শ্রাবণ দাঁড়িয়ে আছে। শ্রাবণকে দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে শ্রাবণ। শ্রাবণের হাতের আর কপালের রগগুলো ফুলে আছে, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। হাতের মুঠ শক্ত করে দাঁতে দাঁত চেপে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে বৃষ্টির দিকে শ্রাবণের এমন রূপ দেখে ভয় কুকিয়ে উঠল বৃষ্টি। শ্রাবণ আর কোনো কথা না বলে সোজা চলে এলো বৃষ্টির কাছে। তারপর বৃষ্টির হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল। তারপর গাড়ি ড্রাইভ করে চলে গেল বৃষ্টিকে নিয়ে। শ্রাবণ বৃষ্টিকে নিয়ে চলে যেতেই বর্ষা ব্যাগ থেকে ফোন বের করে স্নেহার নাম্বারে ফোন করলো। হ্যালো, হ্যাঁ বর্ষা বলো। এখন ফোন করলে যে? ভাবি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বর্ষা? চাঁদনি ঠিক আছে তো? ভাবি, বৃষ্টিকে শ্রাবণ ভাইয়া এসে টানতে টানতে নিয়ে গেছে। শ্রাবণ ভাইয়া অনেক রেগে আছে দেখলাম। জানি না বৃষ্টিকে কি করবে। কি বলছো এসব বর্ষা? শ্রাবণ ভাইয়া তো এখন লন্ডনে থাকার কথা। হ্যাঁ ভাবি, আমি জানি, কিন্তু উনি মনে হয় লন্ডন থেকে ফিরে আসছে। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে ভাবি। ঠিক কি হয়েছে বলো তো বর্ষা? চাঁদনি কি করেছে যে শ্রাবণ ভাইয়া তো রেগে গেল? তারপর বর্ষা সব খুলে বলল স্নেহাকে। সব শুনে ফোন কেটে দিল স্নেহা। তারপর রাসেলকে কল দিতে লাগলো, কিন্তু রাসেল বাবাজির ফোন তো বন্ধ। এদিকে মাহিব গাড়ি নিয়ে ফুল হাতে এসেছিল বৃষ্টিকে প্রপোজ করবে বলে, কিন্তু দূর থেকে দেখে শ্রাবণ ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এটা দেখেই থেমে যায় মাহিব আর রাগে কটমট করতে থাকে। অতীত শেষ, চলুন এবার বর্তমানে ফেরা যাক। রকিং চেয়ারে হেলান দিয়ে বেলকনিতে চোখ বুজে বসে আছে শ্রাবণ। হঠাৎ একজন কাজের মহিলার ডাকে চোখ মেলে তাকায় শ্রাবণ। স্যার স্যার শুনছেন স্যার? কি হয়েছে, এভাবে ডাকছো কেন? স্যার, বৃষ্টি ম্যাডামকে একটু আগে দেখলাম দৌড়ে ছাদে যেতে। আমার যেন কেমন ভয় করছে স্যার। স্যারের মতিগতি আমার ভালো লাগছিল না। এত রাতে উনি ছাদে কেন গেলেন, তাই আপনাকে ডাকতে এলাম। কাজের মহিলার কথা শুনে ধরফরিয়ে উঠে দাঁড়ালো শ্রাবণ।
তারপর কাজের মহিলাকে পাশ কাটিয়ে দৌড়ে ছাদে উঠতে লাগলো। শ্রাবণের চোখের সামনে ভেসে উঠেছে 5 বছর বয়সে দেখা ওর মায়ের ছাদ থেকে পড়ে থেতলে যাওয়া লাশ। অজানা ভয়ে শ্রাবণের গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে গেছে। ফোঁটা ফোঁটা ঘাম জড়তে শুরু করেছে কপাল বেয়ে। হাত পা থরথর করে কাঁপতে শুরু করেছে শ্রাবণের। সিঁড়িগুলোও যেন আজকে শেষ হচ্ছে না। শ্রাবণ বৃষ্টির নাম ধরে পাগলের মতো ডাকতে ডাকতে ছাদে উঠে যাচ্ছে। দ্রুত পায়ে দৌড়ে ছাদে উঠে গেল শ্রাবণ। তারপর ধাক্কা দিয়ে ছাদের দরজা খুলে উপরে উঠে গেল, কিন্তু পুরোটা ছাদই ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। শ্রাবণ কিছুই দেখতে পাচ্ছে না। শ্রাবণ ছাদে উঠে চিৎকার করে বলতে লাগলো, বৃষ্টি, বৃষ্টি তুমি কোথায়? প্লিজ কথা বলো জান, সামনে এসো। আমার দম বন্ধ হয়ে আসছে। তোমার কিছু হলে মরে যাব আমি। প্লিজ বৃষ্টি, ফিরে এসো আমার বুকে। আর লুকোচুরি খেলা নয় আমার সাথে, বৃষ্টি। কথাগুলো বলে চিৎকার দিয়ে অন্ধকারে হাঁটু গেড়ে বসে পড়ল শ্রাবণ। শ্রাবণের দু চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়তে নিল। আর তখনই কেউ একজন শ্রাবণের চোখের পানিটা হাত পেতে ধরে ফেলল, আর পুরো ছাদের লাইট জ্বলে উঠল। আলো দেখতে উপরের দিকে মাথা তুলে তাকালো শ্রাবণ। শ্রাবণকে তাকাতে দেখে শ্রাবণের সামনে শ্রাবণের মতো করে হাঁটু গেড়ে বসলো বৃষ্টি। তারপর শ্রাবণের চোখের জলগুলো দু হাতে মুছে দিয়ে মিষ্টি হেসে বলল, এত কেন ভালোবাসেন আমায়? কেন এত ভয় পান আমায় হারাবার? কে হই আমি আপনার? বৃষ্টির কথা শুনে কোনো উত্তর না দিয়ে বৃষ্টির গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল শ্রাবণ। চর খেয়ে গালে হাত দিয়ে শ্রাবণের দিকে মুচকি হেসে তাকালো বৃষ্টি। তারপর আস্তে করে বলল, আই এম সরি মাই ডেঞ্জারাস লাভার। বৃষ্টির কথা শুনে কোনো উত্তর না দিয়ে বৃষ্টিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল শ্রাবণ। তারপর বৃষ্টির সারা মুখে অসংখ্য চুমু দিতে লাগলো পাগলের মতো। তারপর আবার শক্ত করে জড়িয়ে ধরে বলল, কেন এমন করছিস তুই আমার সাথে? তোর কোনো ধারণা আছে কি অবস্থা হয়েছিল আমার? কেন বুঝিস না আমার ভালোবাসাগুলো? তুই জানিস, কাজের মেয়ের কথা শুনে মনে হচ্ছিল যেন আমার নিঃশ্বাস থেমে গেছে, মরে যাচ্ছি আমি। কেন এমন করছিস তুই সবসময় আমার সাথে? এখন তোকে না পেলে হয়তো আজ এই পৃথিবীতে আমার জীবনের শেষ দিন হতো। মরে যেতাম আমি তোকে ছাড়া। শ্রাবণের কথাগুলো শুনে শ্রাবণের থেকে নিজেকে ছাড়িয়ে শ্রাবণের মুখে হাত দিয়ে বৃষ্টি বলল, আমি মরে গেলে আমায় এভাবে ভালোবাসবে কে? আমি কোথাও হারাইনি আপনার থেকে, আর মৃত্যু ছাড়া কখনো আলাদা হব না আমি আপনার থেকে। কেন কাঁদছেন এমন বাচ্চাদের মতো করে? আপনার চোখে জল মানায় না। আপনার মুখে রাগী লুকটাই সবচাইতে বেশি স্যুট করে। বৃষ্টির কথা শুনে শ্রাবণ কিছু বলতে যাবে, তার আগে ঘড়িতে ঢং ঢং করে শব্দ হতে লাগলো। রাত 12টা 1 বাজার সাথে সাথে শ্রাবণের বাসার চারদিক থেকে অনেকগুলো ফানুস আর বেলুন উড়ে যেতে লাগলো। সেগুলোতে বড় বড় করে লেখা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডেঞ্জারাস লাভার। বেলুন আর ফানুসগুলো দেখে উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর অবাক চোখে তাকিয়ে রইল ওগুলোর দিকে। মনের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল শ্রাবণের। শ্রাবণ হাসতে হাসতে চারদিকে আনন্দিত নয়নে তাকিয়ে দেখতে লাগলো। আর তখনই আবারও শ্রাবণের সামনে হাঁটু গেড়ে বসলো বৃষ্টি। বৃষ্টিকে হাঁটু গেড়ে বসতে দেখে অবাক হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে রইল শ্রাবণ। আর তখনই শ্রাবণের সামনে মাথা নিচু করে বৃষ্টি বলতে শুরু করলো, জানি আমি অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে। জানি কখনো বুঝিনি আমি আপনার মন, আপনার ভালোবাসাগুলোকে। জানি সবসময় অবহেলায় ভরিয়ে দিয়েছি আপনাকে। জানি আপনার মতো করে কেউ কখনো হয়তো ভালোবাসবে না আমায়। জানি আমিও হয়তো ভালোবাসতে পারবো না আপনাকে আপনার মতো করে। তবে আপনার এই ভালোবাসার পাগলামোগুলোকেই মনের অজান্তে ভালোবেসে ফেলেছি আমি। হেরে গেছি আমি আপনার ভালোবাসার কাছে। ভালোবেসে ফেলেছি আমি আপনার রাগগুলোকে। ভালোবেসে ফেলেছি আমি আপনার সকল অত্যাচারকে। তাই আজ এই রাতে আমি আপনার জন্মদিনের উপহার হিসেবে আপনার হাতে তুলে দিতে চাই নিজেকে। আমার জীবন সঁপে দিতে চাই আপনার কাছে। আপনি কি গ্রহণ করবেন আমায়, পুরনো সব স্মৃতিগুলোকে ভুলে? আই লাভ ইউ মাই ডেঞ্জারাস লাভার। প্লিজ ফরগিভ মি অ্যান্ড অ্যাকসেপ্ট মাই লাভ। বৃষ্টির কথা শুনে বৃষ্টির দুবাহু ধরে বৃষ্টিকে তুলে দাঁড় করালো শ্রাবণ। তারপর শক্ত করে বুকে জড়িয়ে ধরে আনন্দিত কণ্ঠে বলতে লাগলো, তুমি জানো চাঁদনি, আমার 5 বছরের বয়সের পর কেউ এভাবে আমার জন্মদিনের কথা আমায় মনে করে দেয়নি।
যখন 5 বছরে ছিলাম তখন আমার মা আমার জন্মদিনে আমায় বুকে জড়িয়ে নিয়ে সবার আগে উইশ করতো। আমি ভুলিয়ে গেছিলাম আমার আজকে জন্মদিন। তুমি জানো চাঁদনি, আজকে আমার জীবনের বেস্ট জন্মদিন ছিল। সাথে তোমার দেওয়া উপহারটা আমার জীবনের সবচাইতে সেরা উপহার। আমি ভাবতেও পারিনি তুমি আমায় এভাবে জন্মদিনে উপহার দিবে, এতটা আপন করে নিবে আমায়, এতটা ভালোবাসা পাবো আমি তোমার থেকে। আই লাভ ইউ জান, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। শ্রাবণের কথা শুনে বৃষ্টি বলল, বুঝেছি আমি। এখন প্লিজ আমায় ছাড়েন। আপনি যেভাবে বুকে চেপে ধরে আছেন আমায়, আমার হার মনে হয় আর একটাও আস্ত নাই, সব ভেঙে চুরে শেষ। বাবা গো, এটা মানুষ নাকি হাতে ধরে আছে আমায়? কথাটা বলে জিহ্বায় কামড় দিল বৃষ্টি। আর বৃষ্টির কথা শুনে বাঁকা হেসে বৃষ্টিকে ছেড়ে দিয়ে শ্রাবণ রাগী গলায় বলল, এ মেয়ে, তুমি কি বললে আমায়? আমি হাতি হলে তো তুমি তো তাহলে হাতির বউ হাতিনি হবে। চোখ টিপ মেরে বলল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে বৃষ্টি নিজের নাকটাকে ঘষে বলল, আমি মোটেও হাতিনি না। আর আমি এখন আপনার উপর প্রচুর রেগে আছি, অনেক অভিমান হচ্ছে আমার। আপনি আমায় আগের মতো আর ভালোবাসেন না। কথাগুলো বলেই গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো বৃষ্টি। বৃষ্টির কথা শুনে শ্রাবণ ভ্রুকুচকে বলল, তা আমার অপরাধটা কি মহারানী, যে আমার উপর এত রাগ আর অভিমান হলো আপনার হঠাৎ করে? আর কেন বা মনে হলো আমি আপনাকে আগের মতো ভালোবাসি না? আজকে আপনার জন্মদিন বলে আমি এত সুন্দর করে নিজেকে সাজালাম, এই সাজটাকেও আপনার জন্য সাজালাম আপনাকে সারপ্রাইজ দিব বলে, অথচ আপনি একটিবারও একটু প্রশংসা করলেন না। বৃষ্টির কথা শুনে কয়েক পা পিছিয়ে গেল শ্রাবণ। এতক্ষণ বৃষ্টির চিন্তায় আর কথা বলার কারণে ভালো করে খেয়ালই করেনি শ্রাবণ বৃষ্টির দিকে। বৃষ্টি আজকে নীল রঙের হালকা কারুকাজ করা জর্জটে শাড়ি, সাথে দুহাত ভর্তি নীল চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, কপালে ছোট্ট একটা টিপ, কানে নীল পাথরের বড় বড় একজোড়া দুল, চুলগুলো কোমর অবধি ছেড়ে রাখা, সাথে কানের কাছে দুটো বড় লাল গোলাপ ফুল। বৃষ্টিকে যেন একটা সাজানো পুতুল গাছ লাগছে দেখতে, যেন আকাশ থেকে নেমে আসা কোনো নীলপরি দাঁড়িয়ে আছে শ্রাবণের সামনে। শ্রাবণ নেশা ভরা চোখে বৃষ্টিকে মাথা থেকে পা পর্যন্ত একবার ভালো করে দেখে নিল, তারপর বলতে শুরু করলো, তোর ওই লাল শাড়ির আঁচলে আমি বেঁধেছি এ মন, তোকে ভেবে বিভোর থাকি আমি সারাটাক্ষণ। তোর ওই কাজল চোখে এঁকেছি আমি স্বপ্নের নীর, তোর ওই বুকে আমার জন্য গড়েছি আমি ভালোবাসার বীর। তোর চুরির ওই মিষ্টি শব্দে পাগল হয়ে যাই আমি, তুই যে আমার মিষ্টি বধূ, তোর চেনে আর কিছু দামি। হাসিতে তোর গায়েল হয় আমার এই বুক, পেলে তোকে হৃদয়ের মাঝে পাইরে শান্তি সুখ। ইচ্ছে করে ডুবে মরি তোর ওই বেজা ঠোঁটে, লুকিয়ে বুকে রাখি তোকে আর কেউ না যেন দেখে। আকাশের ওই চারটিও আজ মানবে হার তোর ওই রূপে, তুই যে আমার বুকের চাঁদনি, আমার জীবন রাঙ্গালি সুখে। এক নাগারে কথাগুলো বলে থামলো শ্রাবণ। সাথে সাথে বৃষ্টি লজ্জায় লাল হয়ে দৌড়ে গিয়ে শ্রাবণকে জড়িয়ে ধরে শ্রাবণের মুখে মুখ লুকালো। বৃষ্টিকে লজ্জা পেতে দেখে শ্রাবণ বাঁকা হেসে বলল, আজকে কি আমায় মেরে ফেলার প্ল্যান করছো নাকি জান? এভাবে আমার সামনে আসতে কে বলছে তোমায়? এখন আমি নিজেকে কি করে দূরে রাখবো তোমার থেকে? এমনিতে তো তোমার জন্য পাগল ছিলাম, কিন্তু আজকে এভাবে সামনে এসে আমায় যে তুমি যে বন্ধ উন্মাদ করে দিচ্ছ জান। শ্রাবণ কথাগুলো বলেই বৃষ্টির ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। আর তখনই বৃষ্টি শ্রাবণকে থামিয়ে দিয়ে বলল, শুধু আমার প্রশংসা করলেই হবে? আর আমি যে এত কষ্ট করে আপনার জন্য সাজটাকে এত সুন্দর করে সাজালাম, আপনার জন্য নিজ হাতে কেক বানালাম, তার কি হবে? আসুন আমার সাথে। কথাগুলো বলেই শ্রাবণের হাত ধরে নিয়ে ছাদের আরেক পাশে চলে গেল বৃষ্টি। সেখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, ছোট ছোট টিপটপ বাতি দিয়ে লাভ শেপ বেলুন দিয়ে, প্রতিটা বেলুনের সাথে হ্যাপি বার্থডে মাই ডেঞ্জারাস লাভার লেখা, সাথে অনেকগুলো ফুল দিয়ে সাজানো চারিদিকে। অনেকগুলো রং বেরঙের মোমবাতিও রয়েছে। সামনে ছোট একটা টেবিল পাড়া, পুরো টেবিলের উপরে সাজানো আছে লাল গোলাপের পাপড়ি দিয়ে। আর টেবিলের ঠিক মাঝখানে একটা অনেক সুন্দর কেক রাখা, কেকের উপরে ছোট করে লেখা আই লাভ ইউ। সবকিছু চেয়ে দেখে আনন্দে মনটা যেন ভরে যাচ্ছে শ্রাবণের। শ্রাবণ বৃষ্টির দিকে অবাক নয়নে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, যে মেয়েটা আজ সকাল অবধি আমায় শুধু ঘৃণা করত,
সেই মেয়েটাই আজ আমার জীবনের সেরা দিন আর সেরা উপহারগুলো দিল। যত বেশি দেখছি চাঁদনিকে, ও তত বেশি যেন ওর প্রেমে পড়ে যাচ্ছে শ্রাবণ। শ্রাবণকে হা করে তাকিয়ে থাকতে দেখে বৃষ্টি লজ্জা মাখা মুখ করে বলল। কি দেখছেন এমন করে মিস্টার লুচু? বৃষ্টির কথা শুনে শ্রাবণ বাঁকা হেসে বলল। কি বললে তুমি আমায়? আমি লুচু তাই না? দাঁড়াও দেখাচ্ছি তোমায় লুচুরা কি করে। কথাগুলো বলেই এক টানে বৃষ্টিকে নিজের কাছে নিয়ে এলো শ্রাবণ। তারপর বৃষ্টির কোমর জড়িয়ে ধরে কানের কাছে ফিস ফিস করে বলল। আকাশের চারটিও আজ আমার চাঁদনির রূপে হার মেনে মেঘের আড়ালে লুকিয়েছে, কিন্তু আমার যে আজ আমার চাঁদনির অনেক কাছে যেতে মন চাইছে, আমি কি অনুমতি পাবো? শ্রাবণের কথা শুনে বৃষ্টি শ্রাবণের দিকে রাগি লুকে তাকিয়ে বলল। সাদে কি আর আমি আপনাকে লুচু বলি? আমি এত কষ্ট করে আপনার জন্য কেক বানালাম, কেক খাবো বলে না খেয়েও আছি এখনো। আর উনি আসছে রোম্যান্স করতে। আগে কেক কাটুন, বাকিটা পরে হবে। বৃষ্টির কথা শুনে বৃষ্টিকে ছেড়ে দিয়ে শ্রাবণ বলল। ইস, আমার বউটা এত আনরোমান্টিক না যে কি বলবো, সারাদিন শুধু খাই খাই করবে আর খেয়ে খেয়ে ময়দার বস্তা হবে। শ্রাবণের কথা শুনে বড় বড় চোখ করে শ্রাবণের দিকে তাকালো বৃষ্টি। তারপর শাড়ির আঁচল কোমরে বেঁধে কোমরে হাত দিয়ে রাগী গলায় বলল। কি? আমি ময়দার বস্তা তাই না? তবে রে, আজকে আপনার হচ্ছে। কথাটা বলে শ্রাবণকে ইচ্ছামতো কিল ঘুষি মারতে লাগলো বৃষ্টি। আর শ্রাবণ বৃষ্টিকে রাগিয়ে দিয়ে খিলখিলিয়ে হাসতে লাগলো। তারপর একটু পর বৃষ্টির কোমর জড়িয়ে ধরে বলল। ইস জান, আর কত মারবে বলো তো? আমি তো এমনিতে তোমার এই সাজে দেখে মরে গেছি। এবার চলো কেকটা কাটি, তারপর না হয় রোমান্স হবে। শ্রাবণের কথায় লজ্জা পেয়ে সরে দাঁড়ালো বৃষ্টি। তারপর দুজনে মিলে কেক কাটতে চলে গেল। বৃষ্টি কেকের উপরের মোমবাতিগুলো জ্বালিয়ে দিল। তারপর শ্রাবণকে বলল কেক কাটতে। শ্রাবণ মোমগুলো নিভাতে গেলে বৃষ্টি শ্রাবণকে থামিয়ে দিয়ে বলল। মোমগুলো নিভাবেন না প্লিজ। আমি চাই এই মোমের আলোর মতো আমাদের নতুন জীবন আলোকিত হোক, নিভিয়ে দেওয়া অন্ধকারের মতো নয়। বৃষ্টির কথা শুনে মুচকি হাসলো শ্রাবণ। তারপর বৃষ্টিকে পেছন থেকে জড়িয়ে ধরে বৃষ্টির হাতে কেক কাটা ছুরি নিয়ে দুজনে একসাথে কেক কাটলো। তারপর এক পিস কেক তুলে বৃষ্টির মুখের কাছে ধরলো শ্রাবণ। বৃষ্টিও হা করে কেকটা খেয়ে নিল। খাওয়ার সময় বৃষ্টির ঠোঁটের কোণায় অল্প একটু কেকের ক্রিম লেগে রইল। শ্রাবণ বৃষ্টির কোমর জড়িয়ে ধরে বৃষ্টির ঠোঁট থেকে ক্রিমটা লিক করলো। বৃষ্টি লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। সেটা দেখে শ্রাবণ বাঁকা হেসে বলল। তোর ওই লজ্জা মাখা মুখটা যেন পাকা টমেটো, বারবার মন চাই খেয়ে ফেলি, হক না সেটা এঠো। শ্রাবণের কথা শুনে বৃষ্টি বড় বড় করে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে বৃষ্টির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল শ্রাবণ। বেশ কিছুক্ষণ পর বৃষ্টিকে ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলো। বৃষ্টির মুখে লজ্জা মাখা রঙিন হাসি, আর শ্রাবণের মুখে বিশ্ব জয় করা আনন্দ ফুটে উঠেছে। হঠাৎ চারদিকে লাইটগুলো জ্বলতে আর নিভতে শুরু করলো। এমন দেখে বৃষ্টি ভয় পেয়ে শ্রাবণের কাছে যেতে নিলেই বৃষ্টি চিৎকার করে বলতে লাগলো। শ্রাবণ, আমায় বাঁচান, ওরা আমায় নিয়ে যাচ্ছে আপনার থেকে দূরে। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে আপনি আপনার কাছে রেখে দিন। শ্রাবণ, আমায় বাঁচান। বৃষ্টি চিৎকার করে ডাকছে, কিন্তু শ্রাবণ ওর জায়গা থেকে এক পাও সামনে যেতে পারছে না, যেন ওর পা দুটো সেখানে জমে গেছে। শ্রাবণের মুখ থেকে কোনো কথাও বের হচ্ছে না। শ্রাবণ প্রাণপণ চেষ্টা করতেছে দৌড়ে বৃষ্টির কাছে গিয়ে ওকে বাঁচাতে, কিন্তু কিছুতেই পারতেছে না। দেখতে দেখতে বৃষ্টি কিনে মুখোশধারী লোকটা অন্ধকারে মিলিয়ে গেল, আর শ্রাবণও ঠিক হয়ে গেল। শ্রাবণ বৃষ্টিকে কোথাও না পেয়ে জোরে একটা চিৎকার দিল। বৃষ্টি! সাথে সাথে ঘুম ভেঙে গেল শ্রাবণের। শ্রাবণ রাসেলের সাথে কথা বলার পর চেয়ারে বসে বৃষ্টির কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিল। আর এতক্ষণ সবকিছু স্বপ্নে দেখেছিল। স্বপ্ন দেখে ঘুম ভাঙতেই শ্রাবণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাঁপাতে লাগলো। শ্রাবণের চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো, যেন এতক্ষণ স্বপ্ন নয়, বাস্তবেই হচ্ছিল সব। আর বৃষ্টিকে কে ওর থেকে ছিনিয়ে নিয়ে গেল। শ্রাবণ রাসেলের সাথে কথা বলার পর চেয়ারে বসে বৃষ্টির কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিল। আর এতক্ষণ সবকিছু স্বপ্ন দেখছিল। স্বপ্ন দেখে ঘুম ভাঙতেই শ্রাবণ জোরে জোরে শ্বাস নিয়ে ফোঁপাতে লাগলো।
শ্রাবণের চোখের কোণ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল, কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। যেন এতক্ষণ স্বপ্ন নয়, বাস্তবেই হচ্ছিল সব। আর বৃষ্টিকে কেউ ওর থেকে ছিনিয়ে নিয়ে গেল। বৃষ্টিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার কথা মনে হতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বেলকুনি থেকে দৌড়ে রুমে চলে গেল শ্রাবণ। রুমে এসে দেখলো বৃষ্টি সে আগের মতোই ঘুমিয়ে আছে খাটে। বৃষ্টির সারা শরীরে অসংখ্য আঘাতের দাগ, সারাটা শরীর রক্তের মতো লাল হয়ে গেছে। ঠোঁটের কোণায়ও সামান্য পরিমাণ রক্ত জমাট বেঁধে আছে। বৃষ্টির এমন অবস্থা থেকে বুকের মাঝে চিনচিন ব্যথা শুরু হলো শ্রাবণের। শ্রাবণ বৃষ্টির মাথার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বৃষ্টির মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি কি করে পারলাম এমন অমানুষের মতো আমার জানের গায়ে আঘাত করতে? কেন নিজের রাগের উপর কন্ট্রোল রাখতে পারি না আমি? ওর এমন অবস্থা যে আমার সহ্য হচ্ছে না। দু চোখে দেখতে পারছি না আমি ওর গায়ের আঘাতের দাগ। কি করে পারলাম আমি ওকে এভাবে মারধর করতে? বৃষ্টি ঠিকই বলেছে, আমি আসলে একটা অমানুষে পরিণত হয়েছি। সত্যি আমি একটা সাইকো হয়ে যাচ্ছি। আমি কেড়ে নিচ্ছি বৃষ্টির স্বাধীনতাকে। কথাগুলো ভেবেই বৃষ্টির পাশে থেকে উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর পাশের রুমে চলে গেল। সকাল 10টা, এখনো ঘুম ভাঙেনি বৃষ্টির। রাসেল আর স্নেহা বৃষ্টির জন্য শ্রাবণের বাসায় চলে এসেছে। ওদের দেখে শ্রাবণের বাসার কেয়ারটেকাররা সসম্মানে ভিতরে নিয়ে আসে। তারপর ওদের সোফায় বসতে দিয়ে শ্রাবণকে ডাকে। শ্রাবণ আসতেই রাসেল সোফা ছেড়ে উঠে ঝাঁঝালো কণ্ঠে বলে, আমার বোন কোথায় শ্রাবণ? ওর সাথে কি করেছো তুমি? ওকে দেখতে পাচ্ছি না কেন? ও কোথায়? রাসেলের কথা শুনে শ্রাবণ শান্ত গলায় উত্তর দেয়, বৃষ্টি আমার রুমে ঘুমাচ্ছে, আপনারা যেতে পারেন ওর কাছে। শ্রাবণের কথা শুনে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে স্নেহাকে নিয়ে ওপরে চলে যায় রাসেল। ওপরে গিয়ে বৃষ্টি যে রুমে শুয়ে আছে সেই রুমে ঢুকতেই রাসেল আর স্নেহা দেখে বৃষ্টি ঘুম ভেঙে উঠে বসার চেষ্টা করছে, কিন্তু শরীরে ব্যথার কারণে বৃষ্টি উঠে বসতেও পারছে না। বৃষ্টির এমন হাল দেখে দৌড়ে বৃষ্টির কাছে যায় রাসেল আর স্নেহা। তারপর বৃষ্টিকে ধরে তুলে বসিয়ে রাসেল রাগান্বিত কণ্ঠে বলে, চাঁদনি, তোর এ হাল কি করে হলো? সারা শরীরে এসব কিসের দাগ তোর? এমন রক্তাক্ত অবস্থা কে করেছে তোর? চাঁদনি, উত্তর দে। রাসেলের কথা শুনে বৃষ্টি কাঁপা কাঁপা গলায় কান্না করে বলল, ভাইয়া আমায় এখান থেকে নিয়ে চলো প্লিজ, নইলে ওই অমানুষটা আমায় মেরে ফেলবে ভাইয়া। আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে সারা শরীরে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমার। এখানে থাকলে আমি মরে যাব ভাইয়া। প্লিজ আমায় এই নরক থেকে নিয়ে চলো ভাইয়া, নিয়ে চলো আমায়। ও ভাবি, তুমি ভাইয়াকে একটু বলো না আমায় এখান থেকে নিয়ে যেতে, নইলে ওই জানোয়ারটা আমায় মেরেই ফেলবে। কথাগুলো বলেই স্নেহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বৃষ্টি। আর তখনই শ্রাবণ রুমে ঢুকলো। শ্রাবণকে দেখে ভয়ে জড়সড়ো হয়ে স্নেহাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো বৃষ্টি। আর রাসেল শ্রাবণের সামনে গিয়ে রাগে তাতে দাঁত চেপে বলতে লাগলো, তুই কি করেছিস এসব আমার বোনের সাথে? তোর এসব ভালোবাসা আমার বোনের গায়ে আমার কখনো একটা ফুলের আঁচড়ও কাটেনি, আর তুই এমন অমানুষের মতো মেরেছিস আমার বোনটাকে। এগুলো তোর ভালোবাসা বলে মনে হয়? আমি মামলা করব তোর নামে। তুই একটা মানুষরূপী জানোয়ার। আমার বোনকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাব চিরদিনের মতো, আর কখনো তোর ছায়াও পড়তে দেব না আমি ওর উপর। কথাগুলো বলে বৃষ্টির কাছে এগিয়ে গিয়ে বৃষ্টিকে কোলে তুলে নেয় রাসেল। তারপর স্নেহাকে বলে, চলো স্নেহা, এখান থেকে আমার বোনকে নিয়ে সারা জীবনের মতো এখান থেকে চলে যাব আমরা। রাসেলের কথা শুনে স্নেহা বলে, তুমি চাঁদনিকে নিয়ে যাও, আমি ওর জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসছি। স্নেহার কথা শুনে রাসেল বৃষ্টিকে নিয়ে শ্রাবণকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যায়। শ্রাবণ সেই একইভাবে দাঁড়িয়ে আছে এখনো, একটা কথাও বলেনি রাসেলের কথার উত্তরে। স্নেহা শ্রাবণের কাছে এগিয়ে গিয়ে বলতে শুরু করে, শ্রাবণ ভাইয়া, আর কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝতে পারছি আপনার মনের অবস্থা। কিন্তু ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলতে চাই। ভালোবাসা জয় করতে হয় ভালোবাসা দিয়ে। রাগ, হিংসা, অহংকার, মারামারি দিয়ে কখনো ভালোবাসা জয় করা যায় না। আর জোর করেও কখনো কারো ভালোবাসা পাওয়া যায় না। এগুলো শুধু সম্পর্ক নষ্ট করতে জানে। জানেন আপনি কেন এভাবে চাঁদনিকে মেরেছেন, তবে আপনি অনেক বড় একটা ভুল করেছেন এটা করে। এই কাজটার জন্য চাঁদনির মনে আপনার জন্য রাগ, ভয় আর ঘৃণা ছাড়া কোনো কিছুই জন্মাবে না। আপনার চোখের কোনায় জলই বলে দিচ্ছে আপনি চাঁদনিকে কতটা ভালোবাসেন। আপনার হাতের কাজ ফুটে কেটে যাওয়া জায়গাটাই বলে দিচ্ছে ওকে এইভাবে মারধর করে আপনি কতটা কষ্ট পাচ্ছেন। কিন্তু এগুলো কেউ দেখবেও না আর বুঝবেও না।
এভাবে আপনি শুধু নিজের ক্ষতি আর চাঁদনির ক্ষতিই করবেন, ভালোবাসা কখনো পাবেন না। আমি আপনার বড় বোনের মতো, তাই আপনাকে কথাগুলো বললাম। আমার কথাগুলো ভেবে দেখবেন ভাইয়া। স্নেহার কথা শুনে থপ করে নিচে বসে পড়ল শ্রাবণ। তারপর স্নেহার পায়ে হাত দিয়ে বলল, ভাবি, আমি অনেক ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। আজ আপনার মাঝে আমি আমার মাকে দেখতে পারছি। জানি না আমার কাল কি হয়েছিল যে আমি বৃষ্টির গায়ে ওভাবে হাত তুললাম। যখন থেকে দুঃখে দুঃখে মরছি আমি ভিতরে ভেতরে। আমি বৃষ্টিকে পাগলের মতো ভালোবাসি ভাবি। আমি ছাড়তে পারবো না ওকে। ও আমার কাছ থেকে দূরে চলে গেলে মরে যাব আমি ভাবি। কথাগুলো বলতে বলতে বাচ্চাদের মতো কান্না করে দিল শ্রাবণ। স্নেহা শ্রাবণের সামনে বসে শ্রাবণের চোখের পানি মুছে দিয়ে বলল, এভাবে কাঁদছেন কেন ভাইয়া? আপনি যখন আমার মাঝে আপনার মাকে দেখতে পাচ্ছেন, তাহলে ধরে নিন না আমি আপনার মায়ের মতোই। বড় ভাবিরা তো মায়ের মতোই হয়। আর চাঁদনিকে পেতে হলে আপনার চাঁদনির থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। স্নেহার কথা শুনে চোখ মুছে উঠে দাঁড়ালো শ্রাবণ। তারপর অবাক চোখে তাকিয়ে বলল, কিন্তু ওকে ছাড়া আমি থাকতে পারবো না ভাবি। শ্রাবণের কথা শুনে মুচকি হেসে স্নেহা বলল, ওকে ছাড়া থাকতে আপনাকে কে বলেছে ভাইয়া? আপনার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে চাঁদনি আপনার কাছে ঠিকই ফিরে আসবে। কারণ আমি যতদূর জানি চাঁদনিও আপনাকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা এখন ভয় আর রাগের আড়ালে ঢাকা পড়ে আছে ওর। স্নেহার কথা শুনে শ্রাবণ অবাক হয়ে বলল, বৃষ্টি আমায় ভালোবাসে, আপনি এটা কি করে জানলেন ভাবি? শ্রাবণ ভাইয়া, আপনি হয়তো ভুলে গেছেন 6 মাস আগে যখন থেকে চাঁদনির সাথে আপনার বিয়ের কথা হয়, তখন কিন্তু চাঁদনি আপনাকে ভয় পেত না। আর তখনই আপনার জন্য চাঁদনির মনে ভালোবাসা জন্মেছিল। কিন্তু আপনি যখন ওর সামনে দুজন লোককে খুন করেছেন ওর জন্যই, তখন সেই ভালোবাসাটা চাপা পড়ে যায় ভয় আর ঘৃণার আড়ালে। তারপরেও আপনার আমার রাগী আচরণের জন্য দিন দিন ওর মনে আপনার জন্য ভালোবাসা নয় বরং ঘৃণার জন্ম হচ্ছে। স্নেহার কথা শুনে শ্রাবণ অপরাধীর মতো মাথা নিচু করে রেখে বলল, তাহলে এখন আমি কি করব ভাবি? আমি যে বৃষ্টিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আপনাকে থাকতে হবে ভাইয়া, আর বৃষ্টিকে মুক্ত করে দিতে হবে। ওর সাথে এমন আচরণ করবেন আপনি যেন ওকে আপনি চেনেনই না। আর ভুল করেও নিজের ভালোবাসাগুলো আর প্রকাশ করবেন না আপনি ওর সামনে। ওকে মুক্ত করে দিন, ও যা মন চাই করুক। আপনি তাতে হস্তক্ষেপ করবেন না, অবহেলা করুন ওকে। কিন্তু এসব করলে তো ও আমায় আরো ঘৃণা করবে। না, ঘৃণা করবেন না ভাইয়া। আপনার ভালোবাসা যদি সত্যি হয় আর ওর মনেও যদি আপনার জন্য চুল পরিমাণ জায়গাও থাকে, তাহলে আপনার এই দূরত্বটা ওকে আপনার প্রতি ভালোবাসা জাগাতে সাহায্য করবে। ও নিজে থেকে ফিরে আসবে আপনার কাছে, আর আপনি ওর সামনে এমন কিছু করবেন যেন ওর হিংসা হয়। কিন্তু এসবের মাঝেও যদি অন্য কাউকে ভালোবাসে ফেলে তাহলে আমি কি করব ভাবি? এসব পরেও যদি অন্য কেউ কাউকে ভালোবাসে, তাহলে আপনি ধরে নিয়েন চাঁদনি কখনো আপনার ছিল না আর কখনো হবেও না। আপনি ভুলে যাবেন ওকে, আর অন্য কোনো ভালো মেয়েকে বিয়ে করে সুখে থাকবেন। কিন্তু ভাবি, আমি বৃষ্টিকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা কল্পনা করতে পারছি না। আমার যা বলার আমি আপনাকে বলেছি ভাইয়া, এখন বাকিটা আপনার ইচ্ছা। তবে আমার কথাগুলো ভেবে দেখবেন। আমি এখন আসি। কথাগুলো বলে বৃষ্টির জিনিসপত্র নিয়ে রুম থেকে বেরিয়ে গেল স্নেহা। স্নেহার কথা শুনে শ্রাবণ স্নেহার পিছু পিছু গাড়ি পর্যন্ত গেল। তারপর শেষবারের মতো বৃষ্টিকে ছলো ছলো চোখে দেখে নিল। বৃষ্টিকে নিয়ে রাসেলরা চলে গেল বাসার ভেতরে। চলে এলো শ্রাবণও। তারপর নিজের রুমে গিয়ে সোফায় বসে ভাবতে লাগলো স্নেহার বলা কথাগুলো। বৃষ্টিকে নিয়ে আসার পরের দিনই শ্রাবণ আসে বৃষ্টিকে দেখতে, আর তখন বাসায় রাসেলও ছিল না। তাই শ্রাবণ বিনা বাধায় চলে যায় বৃষ্টির কাছে। বৃষ্টি রুমে ঢুকে দেখে বৃষ্টি জানালার পাশে বসে আনমনে কি যেন ভাবছে। রুমে কারো উপস্থিতি অনুভব হতেই দরজার দিকে ফিরে তাকায় বৃষ্টি, আর তাকিয়ে দেখে শ্রাবণ দাঁড়িয়ে আছে ওরই দিকে তাকিয়ে। শ্রাবণের চেহারাটাই দুদিন অনেক পাল্টে গেছে। আগের মতো সেই সৌন্দর্য আর নেই শ্রাবণের মুখে। মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে, চোখটাও ফুলে গেছে, যেন অনেক কান্না করেছে গোপনে। দাড়ি আর চুলগুলো অনেক বড় বড় আর উস্কো খুস্কো হয়ে গেছে। শ্রাবণকে দেখেই রাগী গলায় বৃষ্টি বলে ওঠে, আপনি এখানে কেন এসেছেন? বেরিয়ে যান আমার রুম থেকে, আপনার মুখও দেখতে চাই না আমি। আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বৃষ্টি। রাগের বসে তোমার গায়ে হাত তুলে ভুল করে ফেলেছি আমি। প্লিজ বৃষ্টি, ক্ষমা করে দাও আমায়। ফিরে চলো আমার সাথে আমার বাড়িতে। কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছেন? আপনার ওই আবেগ জড়ানো কথায় আমি গলে যাব ভেবেছেন? সেটা কখনোই হবে না। আমি কোনো দিনও ফিরে যাব না আপনার কাছে।
আমি আপনার মুখও দেখতে চাই না কখনো। চলে যান আপনি এখান থেকে, মুক্তি দিন আমায়। ঠিক আছে বৃষ্টি, এটা যদি তোমার শেষ কথা আর আমার কাছে চাওয়া হয় তাহলে শুনে রাখো, আজকের পর থেকে তুমি দেখবে না এই শ্রাবণ চৌধুরীকে। আসবো না আমি আর ভালোবাসা দাবি নিয়ে তোমার কাছে। আজ থেকে আমি মুক্তি দিলাম তোমায়, তুমি যা খুশি তাই করতে পারো, আর বাধা হব না আমি। তবে আমার মনের দরজা সবসময় তোমার জন্য খোলা থাকবে। যদি কখনো অনুভব করো তুমি ভালোবাসো আমায়, তাহলে ফিরে এসো আমার কাছে। তবে দেখো সেটা যেন অনেক দেরি না হয়। আজকের পর থেকে আমি তোমায় চিনি না, তুমিও আমায় চেনো না। তুমি সম্পূর্ণ মুক্ত বৃষ্টি, তোমায় মুক্তি দিতেই এসেছি আমি। তবে মনে রেখো, তুমি আজ যেটা হারালে তা ফিরে পেতে না যেন তোমার দেরি না হয়ে যায়। ভালো থেকো বৃষ্টি, চলে যাচ্ছি আমি তোমার জীবন থেকে সারা জীবনের মতো। কথাগুলো বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল শ্রাবণ। শ্রাবণ চলে যেতেই কেন জানি না বৃষ্টির চোখ জোড়া ভিজে এলো। পাগলের মতো কাঁদতে লাগলো বৃষ্টি, কিন্তু এই কান্নার কারণ বৃষ্টির অজানা। শ্রাবণ চলে যাওয়ার পরই বৃষ্টির রুমে ঢুকলো স্নেহা। তারপর বৃষ্টির কাছে গিয়ে বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদছো কেন চাঁদনি? আজকে তো তোমার অনেক আনন্দিত হওয়ার কথা। শ্রাবণ ভাইয়া মুক্তি দিয়েছে তোমায়। তুমি তো তাকে সহ্য করতে পারো না, ঘৃণা করো তাকে, তাহলে এভাবে কাঁদছো কেন? স্নেহার কথা শুনে বৃষ্টি কিছু না বলে স্নেহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বৃষ্টিকে এভাবে কাঁদতে দেখে স্নেহা বলল, তুমিও শ্রাবণ ভাইয়াকে ভালোবাসো চাঁদনি, শুধু সেই ভালোবাসাটা তোমার ভয়, রাগ আর ঘৃণার আড়ালে লুকিয়ে রেখেছো। তুমিও একদিন ঠিকই বুঝবে তোমার ভালোবাসার কথা, কিন্তু শুধু একটা কথাই বলবো, সেই সময়টা যেন অনেক দেরি না হয়ে যায় আসতে। আমরা আমাদের রাগ, অভিমান আর ইগোর কারণে জীবনের অনেক কিছু হারিয়ে ফেলি, আর সেই কিছু জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারে না। সারা জীবন ভেতরে ভেতরে পুড়ে পুড়ে মরতে হয় হাজারো কিছু কথা ভেবে। তাই যাই করো না কেন, সময় থাকতে করো চাঁদনি। সময় ফুরালে আর সেটা ফিরে পাওয়া যায় না। কথাগুলো এক নাগারে বলে বৃষ্টি রুম থেকে বেরিয়ে গেল স্নেহা। স্নেহা চলে যেতেই বৃষ্টি চোখের জল মুছে ভাবতে লাগলো, ও কেন কাঁদছে এভাবে? এখন তো ওর সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা, তাহলে চোখ থেকে অশ্রু কেন ঝরছে? বৃষ্টি চোখ মুছে নিজেকে শক্ত মনে করে মনে মনে বলল, না ভাবি, তুমি ভুল ভাবছো। আমি ভালোবাসি না ওই শ্রাবণ চৌধুরীকে। আমি ওনাকে শুধু ঘৃণা করি। উনি একজন সন্ত্রাসী, একজন সাইকো উনি। আই জাস্ট হেট হিম। 3 দিন পর। এই 3 দিনে বৃষ্টি পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আজকে বৃষ্টি কলেজে যাবে, তাই কলেজের জন্য রেডি হচ্ছে। এই 3 দিনে একবারও শ্রাবণ আসেনি বৃষ্টিকে দেখতে, বা কোনো লোকও পাঠায়নি বৃষ্টির খোঁজ নিতে। এমনকি একটা কলও করেনি বৃষ্টি বা রাসেলের ফোনে। কলেজের জন্য রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বৃষ্টি। একটা রিক্সা নিয়ে পৌঁছে গেল কলেজে। কলেজে পৌঁছেতেই বর্ষা দৌড়ে এসে বৃষ্টিকে জড়িয়ে ধরে একটু পর ছেড়ে দিয়ে বলল, কেমন আছিস রে বৃষ্টি? এখন সুস্থ আছিস তো? ইস, মনে হচ্ছে কতদিন পরে তোকে দেখলাম আমি। খুব মিস করেছি রে তোকে। আমি ভালো আছি। তুই কেমন আছিস বর্ষা? আমিও তোকে অনেক মিস করছি রে। আমি ভালো আছি। আচ্ছা চল ক্যান্টিনে গিয়ে বসি, ক্লাস শুরু হওয়ার এখনো অনেক দেরি। চল। বৃষ্টি আর বর্ষা মিলে ক্যান্টিনে গিয়ে বসলো। তারপর বর্ষা কথা বলতে বলতে হঠাৎ বলে উঠল, সেদিনের পর শ্রাবণ স্যার আর আসেননি বৃষ্টি? না মানে তোর খোঁজ খবর নেননি আর? বর্ষার কথা শুনে বৃষ্টি শান্ত গলায় উত্তর দিল, না, উনি আর আসেনি, কোনো খোঁজও নেননি আমার। যাক বাবা, ভালোই হয়েছে। বল, তুই ওই সন্ত্রাসীটার থেকে মুক্তি পেয়ে গেছিস, আর কোনো চিন্তা নেই তোর। তুই তো এখন যা খুশি করতে পারিস, কোনো ভয়ও নাই তোর, তাই না বল? বাট বর্ষা প্লিজ টপিক চেঞ্জ কর, ভালো লাগছে না আমার। এতদিন পর দেখা হলো, তাও তুই ওনাকে নিয়েই পড়ে আছিস। সরি রে দোস্ত, আসলে হয়েছে কি বলতো, সত্যি বলতে আমি অনেক আগে থেকেই শ্রাবণ চৌধুরীর ওপর ক্রাশ। তাকে অসম্ভব পছন্দ করি আমি। বাট আমি যখন জানতে পারলাম উনি তোকে ভালোবাসে, তখন না আমার খুব হিংসা হচ্ছিল। আমি সবসময় চাইতাম শ্রাবণ চৌধুরী তোকে যেমন ভালোবাসে তেমন ভালো যদি আমায় বাসত। বাট তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কিছু বলতাম না। আর যখন জানতে পারলাম তোদের সম্পর্কটা ভেঙে গেছে, তখন হয়তো আমার মতো খুশি কেউ হয়নি। এখন শ্রাবণ চৌধুরীর সাথে রিলেশন করার একটা সুযোগ পাবো আমি। ইস, ভাবতেই মনের মাঝে একটা উত্তেজনা কাজ করছে আমার। বর্ষার কথা শুনে কেন জানি না বৃষ্টির অসম্ভব রাগ হচ্ছে, কিন্তু এই রাগের কারণটা ওর অজানা। বৃষ্টি রাগী গলায় বলল, বর্ষা, তোকে আমি বলেছি টপিক চেঞ্জ করতে, তবুও তুই সেই টপিক
তখন থেকে ওই সাইকোটার কথা বলে যাচ্ছিস, আর একবার ওনার কথা বললে আমি কিন্তু চলে যাব এখান থেকে। তোর যা খুশি তুই কর গিয়ে ওনার সাথে, শুধু আমায় কিছু বলতে আসিস না। বৃষ্টির কথা শুনে বর্ষা বলল, আরে আরে, তুই এত রেগে যাচ্ছিস কেন বৃষ্টি? আমি তো তোর জন্য ভালো কথাই বললাম। শ্রাবণ স্যারের সাথে আমার রিলেশন হলে তুই তো একেবারেই মুক্তি পেয়ে যাবি ওনার থেকে, তাই না বল? আচ্ছা যা, তুই এখন চাচ্ছিস না তাহলে আর আমি ওনার কথা বলবো না তোর সামনে। এবার বল, এতদিন কেমন কাটলো একা একা বাসায় থেকে? বর্ষার কথার উত্তরে বৃষ্টি কিছু বলতে যাবে, তার আগেই কেউ একজন পেছন থেকে বলে উঠল, হাই, আমি কি এখানে তোমাদের সাথে একটু বসতে পারি? কারো কথা শব্দ পেয়ে বর্ষা আর বৃষ্টি দুজনেই পিছনে ফিরে ঘুরে তাকালো আর দেখলো একটা ইয়াং ছেলে, গায়ের রং ফর্সা, হাইট 5 ফুট 8 কি 9 হবে, বেশ সুন্দর আর হ্যান্ডসাম দেখতে। গায়ে একটা অ্যাশ কালারের টি শার্ট, সাথে ব্লু জিন্স প্যান্ট, চোখে সানগ্লাস, চুলগুলো স্পাইক করা, বেশ সুন্দর দেখতে আর হ্যান্ডসামও। তাই শ্রাবণের মতো অত সুন্দর কিন্তু নয়। ছেলেটিকে দেখেই বর্ষা বলে উঠল, জি বসতে পারেন, বাট আপনাকে তো ঠিক চিনলাম না। কলেজ নতুন নাকি? আর আমাদের এখানে কি চাই? আরে ম্যাডাম, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দেবো কি করে বলো তো? একটা একটা করে প্রশ্ন করো না। ছেলেটার কথা শুনে বৃষ্টি বলল, আপনাকে আমার যেন কেমন চেনা চেনা লাগছে, মনে হয় আগেও কোথাও দেখেছি আমি আপনাকে, বাট মনে করতে পারছি না ঠিক কোথায় দেখেছি। বৃষ্টির কথা শুনে চোখ থেকে সানগ্লাস সরিয়ে ছেলেটা বলল, এত তাড়াতাড়ি বলে গেলে চলে? হাই, আমি মাহে, যাকে তুমি মেন হলে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিলে, আর আমি তোমায় একটা ধন্যবাদ দিতে পারিনি। মাহিবের কথা শুনে বৃষ্টি বলল, ও হ্যাঁ, মনে পড়েছে আমার। তার মানে আপনি সেই ইংরেজ লোকটা যাকে আমি বাঁচানোর পরেও সে সুরসুর করে ইংলিশ ঝাড়ছিলেন ধন্যবাদ না দিয়ে। তো এখন কি করছেন এখানে? বৃষ্টির কথার উত্তরে মাহিব কিছু বলার আগেই বর্ষা বলে উঠল, ওয়েট ওয়েট, তার মানে তুই এর কথাই বলেছিলি সেদিন বৃষ্টি? ওই যে ওই দিনকানা লোকটা যে কিনা দিনের বেলায় ম্যান হলে পড়তে যাচ্ছিল? কথাটা বলেই খিলখিলিয়ে হাসতে লাগলো বর্ষা। আর বর্ষার কথা শুনে মাহিব গোমরা মুখ করে বলল, হোয়াট দ্য হেল? মাথায় পড়লো বেল। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলেছিলি সেদিন বৃষ্টি। কথাটা বলেই আবার হাসতে লাগলো বর্ষা। আর অমনি বৃষ্টি বর্ষার হাতে একটা চিমটি কেটে বলল, কি হচ্ছে কি বর্ষা? চুপ কর প্লিজ। সরি সরি, আপনি কিছু মনে করবেন না, ও মজা করছে। বাট আপনি এখানে কেন সেটা তো বললেন না। আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি, আর তোমাকেও এখানেই দেখলাম, তাই চলে এলাম সেদিনের ধন্যবাদটা ফেরত দিতে আর পরিচিত হতে। বাই দ্য ওয়ে, তোমার নাম বুঝি বৃষ্টি? আমি চাঁদনি আক্তার বৃষ্টি, সবাই আমায় বৃষ্টি বলেই ডাকে, আপনিও ডাকতে পারেন। আর ও আমার বেস্ট ফ্রেন্ড বর্ষা। আমি তোমায় বৃষ্টি নয়, চাঁদনি বলে ডাকবো। কিন্তু কেন? এমনি, আসলে তোমার সাথে চাঁদনি নামটাই বেশি শ্যুট করে। তুমি তো চাঁদের চেয়েও সুন্দরী, তাই। মাহিবের কথা শুনে কিছু বলল না বৃষ্টি। উঠে দাঁড়িয়ে বর্ষার হাত ধরে বলল, ওকে, আপনার সাথে পরে এক সময় কথা হবে, এখন আমরা আসি, ক্লাস শুরু হয়ে যাবে। কথাটা বলেই মাহিবকে আর কিছু বলার সুযোগ না দিয়েই বর্ষাকে নিয়ে সেখান থেকে চলে গেল বৃষ্টি। আর মাহিব মনে মনে বলল, তোমাকে তো আমার চাই চাঁদনি, নিজের করে চাই তোমায় আমি। তোমার জন্যই তো এত পড়াশোনা জানা সত্ত্বেও ড্যাডের অমতে এখানে ভর্তি হওয়া। আর আমার শত্রু শ্রাবণও নিজ থেকে সরে গেছে আমাদের মাঝ থেকে। তোমাকে আপন করে পেতে আর কোনো বাধা নেই আমার। কথাগুলো ভেবেই বাঁকা হাসলো মাহিব। তারপর মাহিবও উঠে ক্লাসের দিকে পা বাড়ালো। এদিকে বৃষ্টি আর বর্ষা ক্লাসে গিয়ে বসে। বর্ষা ফিস ফিস করে বৃষ্টির কানের কাছে গিয়ে বলল, দেখলি তো বৃষ্টি, মিলল তো আমার কথা। বর্ষার কথা শুনে অবাক হয়ে বর্ষার দিকে তাকিয়ে বৃষ্টি বলল, কোন কথা বর্ষা? আর তুই কি মেলার কথা বলছিস? আজব তো, তুই এখানে প্রেমের কি দেখলি বর্ষা? যত সব আজগুবি কথা বলছিস। আর শ্রাবণীর মতো কেউ কখনো আমায় ভালোবাসতে পারবে না। শেষের কথাটা মুখ ফুসকে বলেই থমকে গেল বৃষ্টি। নিজে নিজেই অবাক হলো, এটা মুখ ফুসকে কি বলল? বৃষ্টির কথা শুনে অবাক হয়ে বৃষ্টির দিকে তাকিয়ে বর্ষা বলল, তুই এটা কি বললি বৃষ্টি? আমি কি ঠিক শুনলাম নাকি স্বপ্ন ছিল? বর্ষার প্রশ্নের উত্তরে বৃষ্টি থতমত খেয়ে বলল,
তুই যা ভাবছিস আমি সেটা বলিনি বর্ষা। আমি বলতে চেয়েছি শ্রাবণ চৌধুরী ভালোবাসার নামে আমার ওপর যে টর্চার করেছেন তা আর কেউ করতে পারবে না, কারণ উনি আমায় ভালোবাসেনি, শুধু আমায় কষ্ট দিয়েছেন। তুই যা ভাবছিস আমি সেটা বলিনি বর্ষা। আমি বলতে চেয়েছি শ্রাবণ চৌধুরী ভালোবাসার নামে আমার ওপর যে টর্চার করেছেন তা আর কেউ করতে পারবে না, কারণ উনি আমায় ভালোবাসেনি, শুধু আমায় কষ্ট দিয়েছেন। বৃষ্টির কথা শুনে বর্ষা খুশি হয়ে বলল, এটাই হলে ভালো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে তুই আবার শ্রাবণ স্যারের প্রেমে পড়ে গেলি নাকি, তাহলে তো আমার স্বপ্নটা আবারও ভেঙে যেত। বর্ষার কথার উত্তরে বৃষ্টি আর কিছু বলল না। আর তখনই মাহিব এসে বৃষ্টির পাশের বেঞ্চটায় বসলো। তারপর বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, কি কথা হচ্ছে এত? দুই বান্ধবী মিলে? আমি কি তোমাদের বন্ধু হতে পারি? মাহিবের কথার উত্তরে বৃষ্টি কিছু বলবে তার আগে ক্লাসে স্যার চলে আসলো। বৃষ্টিও আর কোনো উত্তর দিতে পারল না মাহিবকে। ক্লাস চলাকালীন হঠাৎ মাহিবের ফোনে একটা মেসেজ আসলো। পকেট থেকে ফোনটা বের করে মেসেজ চেক করে দেখলো মাহিবের ড্যাড মাহাবুর মেসেজ দিয়ে ইমার্জেন্সি বাসায় যেতে বলেছে ওকে। মেসেজটা দেখেই উঠে দাঁড়ালো মাহিব। তারপর স্যারকে ম্যানেজ করে ছুটি নিয়ে বাসায় চলে গেল মাহিব। বাসার সামনে বাইক নিয়ে পৌঁছাতেই মাহাবুর এগিয়ে আসলো মাহিবের কাছে। তারপর রাগান্বিত কণ্ঠে বলল, তাড়াতাড়ি চলো আমার সাথে, তবে বাইকে নয়, তোমার সাদা গাড়িটায় করে। কিন্তু আমরা কোথায় যাব ড্যাড? সেটা গেলেই বুঝতে পারবে। তোমার সাথে অনেক জরুরি কথা আছে আমার। তাড়াতাড়ি চলো, হাতের সময় খুবই কম। কথাটা বলে মাহিবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়িতে উঠে বসলো মাহাবুর মাহিবকে সাথে নিয়ে। মাহিব নিজেই ড্রাইভ করে এগিয়ে যেতে লাগলো মাহাবুরের কথা মতো। গাড়ির কাজগুলো তুলে দেওয়ায় গাড়ির ভেতরের কাউকে দেখা যাচ্ছে না বাইরে থেকে। ড্রাইভ করতে করতে মাহিব বলল, ওহ ড্যাড, এবার তো বলো আমায়, এত ইমার্জেন্সিভাবে কেন ডেকে আনলে? তোমার জন্য আমার চাঁদনির সাথে আরেকটু সময় কাটানো হলো না। ওকে একটা প্রশ্ন করেছিলাম, তার উত্তরটাও জানা হলো না। মাহিবের কথা শুনে রাগান্বিত কণ্ঠে মাহাবুর বলল, আগে যদি জানতাম তুমি মেয়েটার জন্য এত পাগল হবে, আমার সব সাজানো প্ল্যানে পানি ঢেলে দিবে, তাহলে কখনোই ওই মেয়েটিকে এতদিন বাঁচিয়ে রাখতাম না। আমি অনেক আগেই কোনো না কোনোভাবে শেষ করে দিতাম। ইচ্ছা তো করছে এখনই গিয়ে মেয়েটাকে মেরে ফেলি। মাহাবুর কথাগুলো বলার সাথে সাথে খুব জোরে গাড়িতে ব্রেক কষল মাহিব। হঠাৎ এভাবে ব্রেক করায় টাল সামলাতে না পেরে সামনের গাড়ির ভেতরের উঁচু জায়গার সাথে মাথায় আঘাত লাগলো মাহাবুরের। সাথে সাথে কপাল ফুলে আলু হয়ে গেল ওর। মাহাবুর অগ্নিদৃষ্টিতে মাহিবের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কি হচ্ছেটা কি মাহিব? এভাবে কেউ ব্রেক করে নাকি? আরেকটু হলেই তো বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। দেখো তো আমার কপালটা ফুলে কি হয়ে গেল। মাহাবুরের কথার উত্তরে মাহিব সাপের মতো ফোঁস করতে করতে বলল, যা তুমি আজকে আমার সামনে বললে ড্যাড, এই কথা যদি আমি দ্বিতীয়বার তোমার মুখ থেকে শুনি, বা তুমি সত্যিই চাঁদনির সাথে এমন কিছু করার চেষ্টা করো, তাহলে শ্রাবণ কী করবে আমি জানি না, কিন্তু আমি ভুলে যাব তুমি আমার ড্যাড, আর আমি তোমার ছেলে। আমার চাইতে খারাপ আর কেউ হবে না সেদিন। মাহিবের কথা শুনে গলা ঝুঁকিয়ে গেল মাহাবুরের। মাহাবুর ভালো করে বুঝতে পারলো মাহিব কতটা পাগল হয়েছে বৃষ্টির জন্যে। আর এখন বৃষ্টির কোনো ক্ষতি করতে চাইলে মাহাবুর নিজেরই ক্ষতি হবে। তাই মাহাবুর শুকনো ঢোক গিলে মাহিবের দিকে তাকিয়ে নরম সুরে বলল, আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে মাহিব। আমি ভুলেই গিয়েছিলাম আমার ছেলেটা এখন বড় হয়ে গেছে, বিয়ের বয়স হয়েছে তার, আর একজনকে ভালোবেসে ফেলেছে। তোমার কথাই থাকবে মাহিব, চাঁদনি তোমারই হবে, সাথে শ্রাবণের সব সম্পত্তিও। আমি চাঁদনিকে তোমার বউ করে ঘরে তুলব। শুধু আমাকে একটু সময় দাও আর আমার প্ল্যান মতো চলো। মাহাবুরের কথা শুনে মাহিব খুশি হয়ে বলল, থ্যাংক ইউ ড্যাড, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম তুমি আমার চাওয়ার জিনিস কখনো আমায় না দিয়ে থাকতে পারবে না। চাঁদনিকে আমার চাই ড্যাড, ওকে চাই আমি নিজের করে। মাহিবের কথা শুনে মাহাবুর মুচকি হেসে বলল, চাঁদনিকে তুমি পাবে বাবা। আমার ঘরের বৌমা যদি কেউ হয় তাহলে সেটা চাঁদনিই হবে। এবার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো, তোমার সাথে অনেক জরুরি কথা আছে। মাহাবুরের কথার উত্তরে মাহিব আর কিছু বলল না। শুনে মুচকি হেসে গাড়ি ড্রাইভ করায় মন দিল। এদিকে শ্রাবণ সোফায় বসে ঢাকার কয়েকজন বড় বড় বিজনেসম্যানদের সাথে মিটিং করছে কিছু প্রজেক্টের ব্যাপারে। পায়ের উপর পা তুলে বসে আছে শ্রাবণ। হ্যাঁ, একদম কিলার লুকে।
এই কয়েকদিনে শ্রাবণ পুরোই পাল্টে গেছে। এখন আর বৃষ্টি বৃষ্টি করে পাগল নেই শ্রাবণ। নিজের বিজনেস আর ডনগিরি নিয়ে ব্যস্ত থাকে সব সময়, সেই আগের মতো। মিটিং করতে করতে হঠাৎ শ্রাবণের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে নাম্বারটা দেখেই শ্রাবণ হাতের ইশারায় সবাইকে চলে যেতে বলল। তারপর সবাই চলে গেলে মুচকি হেসে ফোনটা কানে ধরল শ্রাবণ। হ্যালো। বিন্দাস আছি, বলো কি খবর? ও হ্যাঁ, তা তুমি কেমন আছো? এবার বলো কি খবর? ওকে, তুমি ওর একটা ছবি পাঠাও আমার ফোনে, বাকিটা আমি দেখছি। অনেক অনেক ধন্যবাদ তোমায়। এভাবেই সব খবর আমায় দিবে প্রতিদিন। না না না, এটা তো দিতে পারবো না, ওটা শুধু আমার সুইটহার্টের জন্যই রাখা। ওকে বাই, নজর রেখো সবসময় ওদের উপর। কথাগুলো বলেই ফোন কেটে দিল শ্রাবণ। তারপর বাঁকা হাসলো। কিছুক্ষণের মাঝেই শ্রাবণের ফোনে টুং করে একটা শব্দ হলো। শ্রাবণ মেসেজটা সিন করে দেখে ওর বডিগার্ডদের ডাকলো। কিছুক্ষণের মাঝেই সবাই এসে দাঁড়ালো শ্রাবণের সামনে। শ্রাবণ ফোনে থাকা ওই ছবি বডিগার্ডদের সামনে এগিয়ে দিয়ে বলল, এই ছবিটাতে যে লোকটাকে দেখতে পারছো, এর নাম মাহিব। এই মাহিবের সম্পূর্ণ ডিটেলস চাই আমার, সেটাও আজকের মধ্যে। শ্রাবণের কথা শুনে শ্রাবণের বডিগার্ড নাজমুল বলল, কিন্তু স্যার ইনি কে, আর এনার ডিটেলস দিয়ে আপনি কি করবেন? আর এনাকে তো আগে কখনো দেখিনি মনে হয়। নাজমুলের কথা শুনে শ্রাবণ বাঁকা হেসে উত্তর দিল, এনে তোমাদের স্যারের খেলার টোপ, আর একে দিয়ে খেলা খেললেই আমার সবচাইতে দরকারি প্রমাণটা পাবো। এখন কথা না বাড়িয়ে যাও, আর আজকের মাঝেই এর ডিটেলস এনে দাও আমায়। শ্রাবণের কথা শুনে বডিগার্ডরা কিছুই বুঝতে পারল না, কিন্তু আর কোনো কিছু জিজ্ঞেস করারও সাহস হলো না ওদের। তাই ছবিটা শ্রাবণের ফোন থেকে সবার ফোনে নিয়ে বেরিয়ে পড়ল মাহিবের ডিটেলস খুঁজে বের করতে। এদিকে মাহাবুর মাহিবকে নিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে গাড়ি থামালো, ছোট একটা বাড়ির সামনে। গাড়ি থেকে তাড়াতাড়ি নেমেই মাহিবের হাত ধরে নিয়ে বাড়িটার ভেতরে গেল মাহাবুর। বাড়িটাতে বেশ ধুলো ময়লা দিয়ে ভরা, মনে হয় অনেকদিন কেউ থাকে না এখানে। মাহিব বাড়িটার ভেতরে গিয়ে মাহাবুরকে বলল, হোয়াট ইজ দিস ড্যাড? এটা কোথায় নিয়ে এলে তুমি আমায়? ইস, আমার দম বন্ধ হয়ে আসছে এই ধুলো ময়লার কারণে। মাহিবের কথা শুনে মাহাবুর বলল, একটু সহ্য করে নাও মাহিব, আমাদের প্ল্যান এখানে না করলে এর চাইতে নিরাপদ জায়গা পুরা ঢাকায় আর একটাও নাই। আর আজকের পর তোমার সাথে আর কোনোভাবেই দেখা করতে পারবো না আমি, আর না তুমি পারবে আমার সাথে দেখা করতে। মাহাবুরের কথা শুনে মাহিব অবাক হয়ে বলল, এসব তুমি কি বলছো ড্যাড? এমন আবল তাবল। কেন দেখা করতে পারবে না আমার সাথে? আর আমি বা কেন পারবো না তোমার সাথে দেখা করতে? মাহিব, তুমি এখন বড় হয়েছো, নিজের বুদ্ধিগুলোকে একটু কাজে লাগাও। শুধু চাঁদনি চাঁদনি বলে পাগল থাকলে চলবে না তোমার। চাঁদনিকে পেতে হলে অনেক প্ল্যান করে সাবধানে চলতে হবে তোমাকে। ওকে ড্যাড, বলো কি প্ল্যান তোমার? চাঁদনিকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। মাহিবের কথা শুনে পকেট থেকে একটা বাটন ফোন বের করে মাহিবের হাতে দিল মাহাবুর। তারপর বলল, আজ থেকে আমার সাথে যোগাযোগ করার জন্য তুমি শুধু এই ফোনটা ইউজ করবে। আর হ্যাঁ, ভুলেও এই ফোনের নাম্বার বা এই ফোনের কথা অন্য কাউকে বলবে না, তাহলে কিন্তু আমাদের সব প্ল্যান শেষ হয়ে যাবে। কিন্তু ড্যাড, আমার এত দামি এই ফোন থাকতে আমি এমন একটা সস্তা ফোন কেন ইউজ করব? এটা দেখে আমার কেমন লাগছে। ইস, মাহিব কি করে বোঝাই তোমায় আমি? এখন এসব ভাবলে চলবে না। শ্রাবণের থেকে নিজেকে আড়ালে রাখতে চাইলে, আজ চাঁদনিকে পেতে চাইলে এতটুকু কষ্ট তো তোমাকে করতেই হবে সোনা। ওকে ফাইন, এবার বলো কি কি করতে হবে আমায়? তাহলে শোনো আমার প্ল্যান। কথাটা বলেই মাহাবুর বলতে শুরু করলো, শোনো মাহিব, এখন থেকে চলে যাওয়ার পর থেকে আমরা কেউ কাউকে চিনি না, না তুমি আমায় চেনো না আমি তোমায় চিনি। মানে সবাই এটাই জানবে যে আমরা দুজন অপরিচিত। কিন্তু কেন ড্যাড? আর এমনিতে তো আমাদের পরিচয় কেউ জানে না আমাদের লোকেরা ছাড়া, তারপরেও এত লুকোচুরি কিসের ড্যাড? লুকোচুরির কারণ আছে মাহিব। আমাদের প্ল্যানটাকে সাকসেসফুল করতে হলে আমাদের খুব সাবধানে এগোতে হবে। কারণ আমি যতদূর শ্রাবণকে জানিও চাঁদনিকে ছেড়ে চুপ করে বসে থাকার ছেলে নয়। শ্রাবণ যখন একবার বলেছে ও চাঁদনিকে ভালোবাসে, তাহলে ও কখনোই চাঁদনিকে ছাড়বে না। ছাড়বে না মানে? চাঁদনি শুধু আমার, আর ওই শ্রাবণ যদি আমার চাঁদনির কাছে আসার চেষ্টা করে আবার, তাহলে আমি ওকে শেষ করে দেব। মাহিবের কথা শুনে মাহাবুর ধমকে সুরে বলল, চুপ করো মাহিব, এত মাথা গরম করলে চলবে না। তুমি কোনো কিছুতেই শ্রাবণের সাথে পেরে উঠবে না। কারণ শ্রাবণ যেমন দেখতে হ্যান্ডসাম ও বডি বিল্ডার, ঠিক তেমনই ওর শক্তি ও বুদ্ধি। ওর থেকে নিজেদের বাঁচিয়ে চলা খুবই কষ্টকর।
ওহ ড্যাড, তুমি শুধু শুধু এত ভয় পাচ্ছ। তুমি শুধু একবার আমায় অনুমতি দাও, ওই শ্রাবণকে আজকে শেষ করে দেবো আমি। মাহিবের কথা শুনে ঠাস করে মাহিবের গালে একটা থাপ্পড় মারল মাহাবুর। তারপর রাগী গলায় বলল, তোমার কি মনে হয় মাহিব, আমি তোমার সাথে ফালতু কথা বলার জন্য এখানে নিয়ে এসেছি তোমায়? তোমার কথা শুনে এখন আমার মনে হচ্ছে তোমাকে দেশে নিয়ে এসেই আমি সবচাইতে বড় ভুল করে ফেলেছি। শ্রাবণ সম্পর্কে কোনো ধারণাও নেই তোমার। চুল পরিমাণ ধারণাও যদি তোমার থাকতো তাহলে তুমি এমন কথা বলার আগে 10 বার ভাবতে। মাহাবুরের কথা শুনে মাথা নিচু করে গালে হাত দিয়ে মাহিব বলল, সরি ড্যাড, কিন্তু তাই বলে তুমি আমার গায়ে হাত তুললে? মাহিবের কথা শুনে মাহিবের মাথায় হাত বুলিয়ে নরম সুরে মাহাবুর বলল, তোমায় বারবার বোঝানোর পরেও বুঝতে চাইছিলে না বলেই তোমার গায়ে হাত তুলতে বাধ্য হলাম আমি। তুমি কেন বুঝতে পারছো না মাহিব? আমি যা করছি সব তোমার জন্যই করছি। আজ অবধি আমি কখনো তোমার কোনো চাওয়া অপূর্ণ রাখিনি, কখনো গায়েও হাত তুলিনি তোমার। কিন্তু তুমি আমার কথা বুঝতেই চাইছো না কিছুতেই। চাঁদনিকে পেতে হলে আমার প্ল্যানিং মতোই চলতে হবে তোমায়, নইলে কোনোদিনও চাঁদনিকে পাবে না তুমি। ওকে ড্যাড, এখন বলো তোমার প্ল্যান। আর আমি আর তোমার অবাধ্য হব না, তোমার প্ল্যান মতোই চলবো। শোনো, তবে আজকের পর তুমি আর আমি অপরিচিত হয়ে থাকবো। তুমি এই বাটন ফোনটা ছাড়া আর কোনো ফোন দিয়ে যোগাযোগ করবে না আমার সাথে। আর আমার কাছেও একটা বাটন ফোন থাকলো, আমি এটা দিয়ে কথা বলবো তোমার সাথে। তবে হুটহাট যখন তখন তুমি কল করবে না আমায়। আর নিজের পরিচয় একদম গোপন রাখবে। আমি যতটা জানি শ্রাবণ অবশ্যই চাঁদনির ওপর কাউকে না কাউকে নজর রাখতে রেখেই দিয়েছে। আর এতক্ষণে হয়তো তোমার খবরও চলে গেছে ওর কাছে। শ্রাবণ অবশ্যই তোমার ব্যাপারে খোঁজ খবর নেবে, কিন্তু ও যেন সত্যিটা কখনোই জানতে না পারে, এই খেয়াল রাখতে হবে আমাদের। একবার যদি তোমার উপর সন্দেহ চলে আসে শ্রাবণের মনে, তাহলে জেনে রেখো তখনই সব শেষ। কোনোভাবেই আর আমরা আমাদের প্ল্যানটাকে সাকসেসফুল করতে পারবো না। সব কিছুই বুঝলাম ড্যাড, কিন্তু আমরা এই শ্রাবণকে তাহলে পথ থেকে সরাবো কী করে? শ্রাবণকে সরাতে হলে আমাদের শান্ত মাথায় অনেক ধীরে ধীরে এগিয়ে যেতে হবে নিজেদের লক্ষ্যে। কারণ শ্রাবণকে আমরা খুন বা অ্যাক্সিডেন্ট করিয়ে মারতে পারবো না, তাহলে আমরা ওর সম্পত্তির কানা করিও পাবো না। তাহলে ওকে আমরা কি করে শেষ করব ড্যাড? সেটা ভাবতে হবে মাহিব। এমন কিছু করতে হবে যেন শ্রাবণ নিজে থেকে আমার নামে ওর যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি লিখে দেয়। আর তখন ওকে খুন করলেও আর কোনো ঝামেলা থাকবে না আমাদের। ওকে ড্যাড, তুমি যা করবে জলদি করো। আমি যত তাড়াতাড়ি সম্ভব চাঁদনিকে বিয়ে করে বিদেশে ফিরে যেতে চাই। কথাগুলো বলে আরও কিছুক্ষণ আলোচনা করলো মাহিব আর মাহাবুর। তারপর দুজন আলাদা আলাদাভাবে বেরিয়ে পড়লো বাসায় ফেরার উদ্দেশ্যে। রাত 10টা। শ্রাবণ পায়ের উপর পা তুলে বসে আছে সোফায় আর মোবাইলে গেমস খেলছে বসে বসে। বডিগার্ডদের কথায় ফোন রেখে বডিগার্ডদের দিকে তাকালো শ্রাবণ। স্যার, আমরা মাহির নামে ওই লোকটার সকল ডিটেলস নিয়ে এসেছি। গুড, বলো মাহিবের ব্যাপারে কি কি জানতে পারলে তোমরা? স্যার, মাহিব নামের লোকটা দেশের বাইরে থেকে এখানে এসেছে। ও বাংলাদেশের লোক নয়, মাহিবের জন্মস্থল লন্ডন। যতদূর জানতে পেরেছি মাহিব একজন বিজনেসম্যান, আর এখানেও কোনো একটা বিজনেসের ব্যাপারে এসেছে উনি। তবে এর মাঝে মাহিব ম্যাডামকে কলেজে পড়ে সেই কলেজে ভর্তি হয়েছে নিজের পরিচয় গোপন রেখে। বডিগার্ডদের কথা শুনে বাঁকা হাসলো শ্রাবণ। তারপর হাতের আঙুলে একটা কয়েন ঘুরাতে ঘুরাতে বলল, মাহিব কলেজে ভর্তি হয়েছে বৃষ্টির জন্যই। বৃষ্টি ওকে মেনহলে পড়া থেকে বাঁচিয়েছিল, আর তারপর থেকে মাহিব বৃষ্টির উপর ফিদা। আর এখন বৃষ্টিকে ভালোবাসার ফাঁদে ফেলতেই কলেজে ভর্তি হয়ে নিজের পরিচয় গোপন করেছে ও। শ্রাবণের কথা শুনে অবাক হয়ে বডিগার্ডরা আমতা আমতা করে বলল, কিন্তু স্যার, আপনি এসব কি করে জানলেন? আমরা তো আপনাকে এখনও এইসবের কিছু বলিনি, আর বলতেও চাচ্ছিলাম না। কারণ বৃষ্টি ম্যাডামকে ভালোবেসে শুনলে আপনি আবার কি না কি করে বসতেন, তাই সরি স্যার। বডিগার্ডদের কথা শুনে হা 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 করে হেসে দিল শ্রাবণ। তারপর বডিগার্ডদের বলল, তোমরা কি মনে করেছ তোমরা আমায় না বললে আমি কিছু জানতে পারবো না? এতদিন হলো আমার সাথে থেকেও এই শ্রাবণ চৌধুরীকে চিনতে পারলে না তোমরা? আর আমি মাহিবের কোনো ক্ষতি করব না, কারণ মাহিবে তো আমার খেলার আসল চাল। মাহিবের জন্যই আমি সব কিছু জানতে পারবো। স্যার, আপনার কথাই কিছুই ঢুকছে না আমাদের মাথায়। ঠিক কি বলতে চাইছেন আপনি? জানবে জানবে, ধীরে ধীরে সব জানবে। এখন বলো, ওই মাহিবের ব্যাপারে আর কি কি জানতে পারলে? ওর মা বাবা কোথায় থাকে, তাদের নাম কি? স্যার, যতটুকু জানতে পেরেছি মাহিবের বাবা মা লন্ডনেই থাকে।
মায়ের নাম লিমা, কিন্তু বাবার নামটা কিছুতেই পেলাম না। ওকে, তোমরা এখন যেতে পারো, আপাতত এতটুকুই যথেষ্ট। শ্রাবণের অর্ডার পেয়ে চলে গেল বডিগার্ডেরা চলে যেতেই পায়ের উপর থেকে পা নামিয়ে দুই হাতের কোনোই দুই হাঁটুর উপর রেখে শ্রাবণের দিকে ঝুঁকে থাকা একা একাই শ্রাবণ বলতে লাগলো, এই মাহিবের মাঝে নিশ্চয়ই কোনো না কোনো গোপন ব্যাপার আছে, কারণ লন্ডন থেকে বাংলাদেশে বিজনেসের জন্য আসা ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আমার। কিন্তু আসলে কে এই মাহিব, আর ঠিক কী কারণে বা এখানে এসেছে, সব জানতে হবে আমায়। আর আমি এটাও দেখতে চাই যে বৃষ্টি আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসে কিনা। বৃষ্টির মনে সত্যিই আমার জন্য শুধু ঘৃণা আছে কিনা, এখন শুধু অপেক্ষার পালা। কথাগুলো আনমনে বলেই মুচকি হাসলো শ্রাবণ। তারপর উঠে চলে গেল ডিনার করতে। এদিকে রাতে খাওয়া দাওয়ার পর রুমে এসে বই নিয়ে একটু ঘাটাঘাটি করছে বৃষ্টি, কিন্তু কিছুতেই ওর পড়ায় মন বসছে না। বারবার মনে পড়ছে কলেজের কথাগুলো। হঠাৎ রাসেলের ডাকে ধ্যান ভাঙে বৃষ্টির। চাঁদনি, তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ ভাইয়া, ভিতরে আসো। আর বলো কি কথা? বৃষ্টির কথা শুনে ভিতরে এসে বৃষ্টির পাশে বসতে বসতে রাসেল বলল, চাঁদনি, তাহলে ওই শ্রাবণ চৌধুরী তোর পিছু ছেড়েই দিয়েছে বল? সেদিনের পর আর তো আসেনি বা কাউকে পাঠায়নি সে তোর খোঁজ নিতে, তাই না? ভাইয়া, কিন্তু তুমি হঠাৎ এইসব কেন বলছো? চাঁদনি, আমি তোর বিয়ে দিতে চাই। ওই সাইকোটা যখন পিছু ছেড়েছে তোর, তাহলে আর তো কোনো চিন্তা নেই বল। তাই আমি তোর বিয়ে দিতে চাই কোনো ভালো ছেলে দেখে। তাই আমি তোর অনুমতি চেয়ে নিতে এসেছি। তুই রাজি হলে আমি ছেলে দেখতে পারি তোর জন্য। তুই কি বলিস? ভাইয়া, তোমরা যাতে খুশি হও আমিও তাতেই খুশি। তোমাদের পছন্দ মতোই বিয়ে করব আমি, কিন্তু আমার একটু সময় চাই। আমি এক্ষুনি বিয়ের কথা ভাবতে পারছি না আমি। তুমি আমায় একটু সময় দাও ভাইয়া, প্লিজ। আর তাছাড়া আমার পড়াশোনাও এখনো কমপ্লিট হয়নি। ঠিক আছে চাঁদনি, তাহলে আমি তোর পরীক্ষা পর্যন্ত সময় দিলাম তোকে। পরীক্ষা শেষ হলেই তোর বিয়ের জন্য ভালো ছেলে দেখবো আমি। এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। আমি এখন যাই। কথাটা বলেই বৃষ্টির মাথায় হাত বুলিয়ে চলে গেল রাসেল।